ম্যাম তেমন কিছুই হয়নি, মাত্র 2টি ঘুষি। এর থেকেও ভাই না, মানে কাজ করি তো এরকম, শরীরে কিছু হবে না, টাকা লাগবে না, ঠিক হয়ে যাবে। ধর এটা, মনে কর এটা তোর জন্মদিনের গিফট, গিফট? মানে উপহার। ধর, এইটুকুও পারিস না? এই যুগের ছেলে হয়ে তোকে কখনো টাচ ফোন ইউজ করতে দেখলাম না। বাটন ফোন নিয়ে পড়ে আছিস সারাদিন, সেই বাটন ফোনে কি করিস? টাকাটা ধর। উপহার? তাহলে ঠিক আছে, আমি উপহারগুলো গুছিয়ে রাখি, আর সারাদিন আমি ফোনে সাপ খেলা করি। ম্যাম সামনে থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। অরহান টাকাটা নিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। অরিত্রী জানে কেন ধূসরের থেকে অরহানকে বাঁচালো। তবে যে ছেলে 50,000 টাকা হাতে পেয়েও নেয়নি, সে ছেলে সামান্য 10,000 টাকা চুরি করবে, এটা অরিত্রী মেনে নিতে পারেনি। অরিত্রীর ফোন বেজে ওঠে। ওর বেস্ট ফ্রেন্ড তিথি কল করেছে। রিসিভ করে অরিত্রী, কে দোস্ত, তুই কবে থেকে কল করছিস? আর তুই কিনা ইগনোর করলি, তোর বিয়ের দাওয়াত ক্যান্সেল করলি, বিয়েটাও আর হলো না। খবর শুনে তাহলে তোকে দেখছি না কেন? বিয়ে করিনি কারণ নিবিড়কে ভালোবাসতাম, আর নিবিড় হারামি তো ফ্রড। ওর আসল সত্য জানতে পারি। যাই হোক, কেমন আছিস? আজকে দেখা কর, তোর জন্য একটা নিউজ আছে, বিকালে আসবি? অরিত্রী আরো কিছু সময় কথা বলে ফোন কেটে দেয়। আজকে বের হতে হবে তার। একই কোয়ালিটির সব ধরনের পোশাকের দাম কমিয়ে দিয়েছে এয়ার কোম্পানি। একদিনে মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে অনেক টাকা। আকাশ এখন বেশ লাভের মুখ দেখছে, আর মেহরাবের এম ফ্যাশন কোম্পানি এখন অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে। পণ্যের দাম আগের মতোই আছে, তবে স্টক বাজারে চাহিদা কমতে শুরু করেছে। স্যার, সব তো দেখছেন, কি করব বলেন? চিন্তা করো না, আমি জানি প্রোডাক্ট তৈরিতে কত খরচ। আমাদের যা খরচ হয় সবার বেতন আর সবকিছু মিলিয়ে প্রোডাক্ট ভ্যালু থেকে খুব অল্প লাভ করি। খুচরা মার্কেটে যদি আমাদের কোনো শার্ট 5 বা 10,000 টাকার সেল রেট থাকে, আমরা পাইকারি বাজারে সেগুলো 2,000-এ সেল করছি। একদর বাজার থেকে আমাদের এখন দর কষাকষি বাজারে প্রোডাক্ট ছাড়তে হবে। তবে কোনো পণ্য যদি 10,000 বলে, সেটা দাম কমিয়ে 5,000 করলেও দোকানিদের লাভ, আমাদেরও লাভ থাকবে। কিন্তু যদি দাম কমিয়ে ছাড়ি তবে লস হবে। আকাশ সেই লস এখন না বুঝলেও যখন নতুন প্রোডাক্ট তৈরি শুরু করবে তখনই দেখবে লাভ বাড়াতে গিয়ে মান খারাপ হয়ে দিচ্ছে। আমাদের মানের দিকে আরও নজর রাখতে হবে। মেহরাবের কথা শুনে নীরা স্বস্তি পায়। নীরা মেহরাবের অ্যাসিস্ট্যান্ট, আর মেহরাব সাহেব বিজনেসের ব্যাপারে অনেক সিরিয়াস। হাজার হাজার লোক তার কোম্পানিতে কাজ করে। প্রতি মাসে একবার করে সব শ্রমিকদের সাথে কথা বলে, তাদের সাথে বসে খাবার খায়, বন্ধুসুলভ কত আলোচনা করে, কারো পারিবারিক সমস্যাও সমাধান করে। আর এই জন্যই কোম্পানিতে প্রতিটা শ্রমিক নিজেদের সবকিছু উজাড় করে দেয়। ওদিকে আকাশ আর সাব্বির বসে আছে। ড্যাড, জ্যামে থেকে সব প্রোডাক্ট এখন সেল হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে অনেক, কিন্তু যদি আবার নতুন প্রোডাক্ট তৈরি করতে সমস্যাতে পড়ি তখন? শোনো, প্রথমে মার্কেটে অল্প টাকার প্রোডাক্ট ভালো মানের দিতে হয়, তারপরে আস্তে আস্তে কোয়ালিটি খারাপ করলেও সমস্যা নেই। সবাই ভাববে আগের মতোই মাল ঠিক আছে, এসব নিয়ে তোর ভাবতে হবে না। কিন্তু যদি লসে পড়ি, আর এর ভিতরে যদি মেহেরা বাবা নতুন কিছু করে, তখন আমরা পথে বসে যাব। এটা সে পারবে না, হুমকির কার্ড তো আছেই তার মেয়েরা বড় কিছু করতে গেলে বুঝতে সে দুর্বল কোথায়। আর যদি বেশি কিছু করে, তবে আমাদের কোনো লোক ওর কোম্পানিতে ঢুকিয়ে দেব, তারপর ওর প্রোডাক্ট আগুন লাগিয়ে দিব। কি বলো? হ্যাঁ, এটা ভালো প্ল্যান। তারপর সেই শ্রমিককে মেরে ফেলবো, কোনো প্রমাণ থাকবে না। ওর কোম্পানির যখন লস পড়বে তখন আমরা সেটা কিনে নেব। তাহলে এখনই ওর কোম্পানিতে আমাদের কয়েকজনকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে দেখা করতে। আহানকে সাথে করে নিয়ে যা, বারবার যেন একই কথা বলতে না হয়। কিন্তু আমি তো বন্ধুদের কাছে যাচ্ছি। তাতে কি, আহানকে সাথে করে নিয়ে যা। অরিত্রী বের হয়, আরহানের সাথে বের হয়। সিনথিয়া ভিতরে ঢুকছিল আরহানের মায়ের সাথে দেখা করবে বলে। সিনথিয়াকে দেখে অরিত্রী ওদের পাশ কাটিয়ে সিনথিয়া যখন ঢুকবে, অরিত্রী সিনথিয়াকে ডাকলো। ওই মেয়ে, দাঁড়াও। জি ছোট ম্যাম। হামিদ আঙ্কেলের মেয়ে তুমি, তাই না? আমাদের ফুল বাগান তুমিই দেখাশোনা করো? হ্যাঁ ম্যাম। অরহানের সাথে তোমার দেখি বেশ ভাব। দুজন একসাথে বড় হয়েছি ম্যাম। আমরা তো ছোটবেলায় বাইরে একসাথে খেলতাম।
ও পড়াশোনা করছো? হ্যাঁ, অনার্স শেষ। বাবার জন্য এখানে আছি, ফুল বাগানে দেখাশোনা করছি। আচ্ছা যাও। অরিত্রী চলে যায়। আরহান পিছু পিছু আসে। সিনথিয়া ওদের দিকে তাকায়। আরহান গাড়ির দরজা খুলে দেয়। এরপর একসাথে দুজনে গাড়ি নিয়ে চলে আসে। এয়ারপোর্টের রোডের দিকে আসে ওরা। রাস্তার পাশে একটা বড় ভিআইপি ফুচকার দোকান। ওর বন্ধু আর বান্ধবীরা সেখানে আছে। গাড়ি থামায় আরহান। অরিত্রীকে গাড়ি থেকে নামতে সাহায্য করে। ওর বন্ধুরা এগিয়ে আসে অরিত্রীর কাছে। বাপ রে, ফুল দেবী আজকে তাহলে আসছে। বলেই তো গিয়েছিস মনে হয়। আরে না, একটু ঝামেলাতে ছিলাম, বিয়ে ভাঙলাম তাই আর কি। তা এই ছেলেটা কে? এ তো। হ্যাঁ, কে এটা? আগে তো কখনো দেখিনি। আমি ম্যামের নতুন ড্রাইভার আহান। ওই রাত্রি তোর ড্রাইভার তো দেখছি হ্যান্ডসাম, হাতের বাহুর দিকে তাকা। ছি, তুই যেমন তোর চয়েসও তেমন। যা সর। তোরা কিন্তু দারুণ ঝগড়া করিস। ওর কথা বাদ দে দোস্ত, আয় বসি। সবাই গিয়ে বসলো একটা টেবিলে। রাস্তার পাশে টেবিল, সুন্দর করে সাজানো। এটা টুরিস্ট এলাকা, তাই সবকিছু পরিষ্কার করে রাখা। আরহান গাড়ির পাশে বসলো। বাটন ফোন বের করে চাপতে থাকে। ঈশিতা বলে, দোস্ত দেখ, তোর ড্রাইভার বাটন ফোন চালায়, বেচারা এত গরিব। তোরা কি ওর কথা বাদ দিবি? কেন ডেকেছিস বলতো? রাগ করিস কেন? আচ্ছা শোন, আমাদের রিয়া তো এই সপ্তাহ পরে বিয়ে, আমাদের সবাইকে ডেকেছে সে। বাহ, জানলাম না আমি। বাবা হঠাৎ ঠিক করেছে গ্রামের বাড়িতে বিয়ে হবে, তোদের সবাইকে এই জন্যই ডেকেছি। বিয়ে এখনো 15 দিন বাকি। তোদেরকে ডেকেছি কেন? সেটা হলো তোদের সবাইকে এক সপ্তাহ বাকি থাকতে আমার বিয়েতে যেতে হবে। পরশু বাবা আসবে ঢাকা থেকে। বিয়ে সব শপিং শেষ করে এবার এই সপ্তাহে আমি চলে যাব। তোরা 8 দিন বাকি থাকতে আসবি, গ্রামে চলে আসবি আমার বিয়ের জন্য, মনে থাকে যেন। অরিত্রী, তুই যেন মিস করিস না, তোকে তো ফোন করেই পাই না। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন চল কিছু খাই। সবাই একসাথে খেতে ব্যস্ত। খাওয়া শেষ করে সবাই। ঈশিতা একটু দূরে আসে। সবাই যে যার মতো জায়গা ঘুরে দেখছে। তিথিকে নিবিড়ের বিষয়ে সবকিছু বলেছে অরিত্রী। ওরা তিনজন গল্প করছে। ঈশিতা দূরে গিয়ে ওর বাবার সাথে কথা বলছে। কথা শেষ হতেই ঘুরতে দেখে ইরফান দাঁড়িয়ে। কি হলো? পিছনে কখন আসলি? মাত্র এসেছি। কিছু বলবি? ইসি, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আসলে আমরা তো ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, তাই কি? তোকে আমি অনেক ভালোবাসি ইসি, বিশ্বাস কর। তোকে ছাড়া আমার অন্য কোনো মেয়েকে ভাল লাগে না। কি বলছিস? কেউ জানে সব? না। আচ্ছা, ভেবে দেখি। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। রাজি হবি তো? দেখা যাবে। ঈশিতা চলে যায় সেখান থেকে। ঈশিতা বিশ্বাস করতে পারছে না ইরফান তাকে প্রপোজ করবে, কিন্তু ইরফান তাকে সত্যি ভালোবাসে কিনা সেটা আগে বুঝবে, তারপর না হয় সেটা গ্রহণ করবে। এই জন্য ঈশিতা এখন কিছুই বলেনি। ঈশিতা তার বন্ধুদের কাছে আসলো। তিথি উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে আরহানের কাছে আসে। হ্যালো মিস্টার আয়ান, হোয়াট আর ইউ ডুইং? বুঝতে পারছি না। তুমি ইংরেজি জানো না? না, গ্রামে থাকতাম তো, পড়াশোনা করা হয়নি, তবে ভালো গাড়ি চালাতে পারি। ও সমস্যা নেই, বললাম কি হচ্ছে? কিছু না ম্যাম। আমি কোনো ম্যাম না, তোমার বাহু দেখার তখন বেশি ভাই। তুমি কি জিম করো? তোমাকে দেখলে মনে হয় জিমে মানে এই ব্যায়াম করো রোজ। না না ম্যাম, আমি কোনো ব্যায়াম করি না। আসলে ভারী চাকা ওঠানো নামানো করি, কখনো কখনো স্যারদের ব্যাগ টানি, হয়তো এই জন্যই এমন। দেখতে কালো, তবে চেহারা সুন্দর আছে। ম্যাম, গরিব বলে মজা নিচ্ছেন? আমাকে ম্যাম? কি ব্যাপার, তুই আমার ড্রাইভারের সাথে কি করছিস? তোকে না বলেছি এসব গরিব খ্যাত গাইয়া ছোট লোকেদের সাথে কথা বলবি না? ভাই, তোর জন্য বড়লোক ছেলেরা পাগল, আর তুই বেছে বেছে গরিব অশিক্ষিত দেখতে বাজে ছেলেদের খোঁজ করিস। তোরে নিয়ে আর পারি না আমি। এমন করে বলিস কেন? মানুষকে সম্মান দিতে হয় গাধি। আর এরা অনেক ভালোবাসতে পারি। নিবিড় তো বড় লোক ছিল, আয়ানে থেকে কে পেলি? এরা তো ভালোবাসতে সম্মান দিতে যায় না। ভাই, তুই রাখ তোর ভালোবাসা। ওই গরিবের বাচ্চা ওঠ, বাড়িতে যাব। আরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসে। তিথি হাসতে থাকে। আরহানকে বলে, কষ্ট পেয়েছো? আরহান গাড়িতে উঠতে উঠতে বলে, না, সব সময় কষ্ট পেতে হয় না। আরহান চলে আসে সেখান থেকে। অরিত্রীর মেজাজ খারাপ লাগছে। তিথির ন্যাকামি একদমই ভালো লাগে না।
তবুও একসাথে পড়তে পড়তে ওদের বন্ধুত্ব হয়ে গেছে। এখন তিথি অরিত্রীর এতটা কাছে যে সে তিথিকে ছাড়া কাউকে সেভাবে কাছে ভাবতে পারে না। অরিত্রী ভাবতে থাকে গ্রামের কথা। সে কখনো গ্রামে যায়নি। গ্রামের বিয়ে কেমন হবে? বিয়েটা কি শহরের মতো হবে? গ্রাম দেখতে কেমন? অরিত্রীর চোখ বন্ধ করে গ্রামের দৃশ্য সাজাতে থাকে। গ্রামে যাওয়ার জন্য সে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। মাকে গিয়ে সে সবকিছু বলবে। গ্রামে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নেবে সে। তারপর ম্যাডাম সাহেবের কোম্পানিতে নতুন 10 জন শ্রমিক নেওয়া হয়েছে। এম ফ্যাশন কোম্পানির একজন ডিরেক্টর যে সাব্বির থেকে লাখ লাখ টাকা নিয়েছে সেই 10 জন শ্রমিককে কাজে ঢোকানোর জন্য। তারা কাজে ঢুকে ম্যানেজারের দৃষ্টি আকর্ষণের জন্য সব রকম কাজে সবার আগে এগিয়ে আসে। সবার সাথে ভালো ব্যবহার শুরু করে দেয়। কিন্তু ওরা এসেছে নতুন একটি মাইন্ড গেম খেলতে। তিথি বাড়িতে এসেছে। তার মাকে রিয়ার বিয়ের বিষয়ে সবটা বলে। তিথির মা মার্জিদা বেগম বলে, গ্রামে যেতে চাস, কিন্তু একা তো তোকে যেতে দিব না। একা কোথায়? অরিত্রীরা আছে তো। হ্যাঁ, কিন্তু সেখানে যেতে হলে তোর মামতো ভাই মিহানকে নিয়ে যেতে হবে। তুমি তো জানোই তোমার বাবা দেশের বাইরে, কিছু হলে কে দেখবে? এজন্য মিহানকে তোমার সাথে পাঠাবো। আম্মু তুমি না সবসময় এমন করো, ভালো লাগে না। মিয়ান ভাইকে কেন আমার সাথে যাবে? আমরা সবাই ফ্রেন্ডস, সেখানে যাবে, এটা ভালো লাগে না। তাহলে তোমার যাওয়া হবে না। ভালো লাগে না আম্মু। ঠিক আছে যাবে, তবে আমরা তো সবাই আইতির গাড়িতে যাবো। মিয়ান যেন আমাদের সাথে না আসে, সে বাস করে যাবে, ঠিকানা করে দিয়ে দেবো। আচ্ছা, তবুও সে তো তোর সাথে থাকবে, এটাই অনেক। রাস্তায় কোনো চিন্তা নেই। তিথি আর কিছু বলে না। রুমে চলে এসে বন্ধুদের গ্রুপে আসে, মেসেজ করে বলে, গাইস আমি রেডি রিয়ার বিয়েতে যেতে, কিন্তু ওর সাথে আমার মামাতো ভাই মিয়ান আসবে। কেমন লাগবে বল? বন্ধুদের ভিতরে একটা আহাম্মক ডুবে, মাইকে ছাড়াই রাজি হচ্ছে না। সাথে সাথে ঈশিতা রিপ্লাই দেয়, দোস্ত, আমার কোনো সমস্যা নেই, আমার ফ্যামিলি রাজি। গ্রামের বিয়ে কখনো দেখিনি। আরিত্রি চুপচাপ সবার মেসেজ দেখছে। সবাই বিয়ে নিয়ে কত এক্সাইটেড। রিয়াও তার বিয়ে নিয়ে অনেক খুশি। কেউ জানে না তার সাথে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়া ড্রাইভার ছেলেটি তার বর। সবাই জানতে পারলে হাসবে। অরিত্রি হাসির পাত্রী হতে পারবে না, কারণ সবসময় অরিত্রি নিজেকে নিয়ে গর্ব করেছে। তার সুন্দর চেহারা, সুন্দর হাসি, টাকার গরম সব কিছু নিয়ে অরিত্রি সবার থেকে নিজেকে বেস্ট মনে করেছে। আর তারই হাজবেন্ড কিনা একজন অশিক্ষিত খ্যাত, কালো দেখতে কাজের ছেড়ে। অরিত্রি নীরবে কাঁদছে। আমিনা বেগম আসে। কি হলো, কাঁদছিস কেন? মা, কেন করলে আমার সাথে এমনটা তোমরা? আমার জীবনটা আমার উপর ছেড়ে দিতে? দেখতে কালো কাজের ছেলের সাথে আমাকে কিভাবে বিয়ে দিলে? না পারি কারোর সামনে তাকে পরিচয় করিয়ে দিতে, না পারি শান্তি মতো থাকতে। এর থেকে কি মরাটা ভালো ছিল না বলো? এখন ভাগ্য যা ছিল তা হয়েছে। আমি মানি না এটা। তোমরা আমার ভাগ্য নষ্ট করেছো। তোমরা তো পারো না কাউকে তোমার মেয়ের বিয়ে নিয়ে কিছু বলতে। তাহলে এটা কি খারাপ কিছু না? আমি সহ্য করতে পারি না। চুপ থাক, ডেকেছিলি কেন? রিয়ার বিয়ে গ্রামের বাড়িতে বিয়ে হবে, তোমাদেরকেও যেতে বলেছে, কিন্তু আমাদের সবাইকে ওর বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। তোমাকে জানিয়ে দিলাম, বাবাকে বলিও। আচ্ছা ঠিক আছে। আমিনা বেগম চলে যায় অরিত্রির রুম থেকে। অরিত্রি বাড়ি সে মুখ গুছে কাঁদতে থাকে। আহান আর সিনথিয়া দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। সিনথিয়া আজকে শাড়ি পরেছে, আহান একটা টি শার্ট পরেছে। সবসময় টি শার্ট পরে আহান। সিনথিয়া আহানের হাত ধরেছে। আহান বলে, তোকে যে শার্টটা দিলাম সেটা পরলি না কেন? ওটাই অন্যদিন পরবো। ভালো জিনিস এত জলদি পড়তে নেই, ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। চল রাস্তা পার হই। দুজনে রাস্তা পার হয়। সেই পার্কের ভিতর আসে। সিনথিয়া বসলো একটা বেঞ্চে, আরহানও বসলো। আরহান চুপচাপ বসে থাকে, বাটন ফোন বের করে চাপতে থাকে। ওই তুই সবসময় ফোন চাপিস কেন? কি চাপিস? হ্যাঁ, আরহান জলদি ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলে, কই না তো, আমি তো গেমস খেলি। তো বল, এখানে ঘুরতে আসলি কেন? আর আজ শাড়ি পরলি যে? হ্যাঁ, তোর জন্মদিন তো, এই জন্যই। কেমন লাগছে বলতো? ভালোই লাগছে, কিন্তু তুই সাদা আমি কালা, মানুষজন দেখলে কি ভাববে? হাসবে বুঝি তো।
রাখ তোর মানুষের কথা, কালো বলে কি হয়েছে? আমি জানি তো তুই কেমন। পড়াশোনা করেছিস, রেজাল্টও ভালো, সবসময় ফার্স্ট হতিস ক্লাসে। তোর রেজাল্ট দেখলেও তো অবাক হতাম। এত ভালো একটা ছেলেকে কে নিয়ে হাসবে? এসবের মূল্য নেই। পুরুষ মানুষ সব সময় দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হলো টাকা, আরেকটা হলো চেহারা। আপাতত দুটোর মধ্যে আমার কোনো কিছুই নেই। কালো মেয়েরাও তো ক্রিম মেখে সুন্দর হয়ে যায়, হাত পা কালো, মুখ সাদা ক্রিমের গুণে। আমরা ছেলেরা তো পারি না, তবে মেয়েরা শুনি গুণী হলেও তারও মূল্য থাকে বেশি। যেমন তুই হলি গুণী মেয়ে, দেখতে সুন্দর, পারফেক্ট মেয়ে তুই, আর আমি কোনো দিক দিয়ে তোর যোগ্য হতে পারিও না। বিষয়টা এমন। তুই এইসব আজাইরা কথা বলে মুড নষ্ট করবি না তো, মেজাজ খারাপ হয়। তোর সাথে আর ঘুরতে আসবো না, যা। আরে রাগ করিস কেন, বাদ দে, চল হাঁটি। ওরা দুজন পার্কের ভিতরে ঘুরতে থাকে। সিনথিয়া আর আরহান ভালো বন্ধু, দুজনে একসাথে বড় হয়েছে, এই জন্য ওদের বন্ধুত্ব বেশ গভীর। সিনথিয়া ফুল কিনতে যায়, কয়েকটা ছেলে আসে সেখানে। ছেলেগুলোর ভিতরে নেতা গোছের ছেলেটা সিনথিয়ার দিকে অনেক বাজেভাবে তাকাতে থাকে। ছেলেটার নাম আরিয়ান। সিনথিয়াকে দেখে বলে, ওই তোরা দেখেছিস মেয়েটা কত সুন্দর? মনে হচ্ছে সে শুধু আমার জন্য এসেছে এখানে। এই মেয়ে ফুল কিনবে। ফুল কেনা লাগবে না সোনা, আমি তোমাকে ফুল দিচ্ছি। মামা এখানে ঝামেলা কইরেন না, আপনারা আইসেন শুধু ঝামেলা কইরেন। চুপ শালা, দে ফুল দে। আরিয়ান কতগুলো গোলাপ কেড়ে নেয় দোকানদারের থেকে, সেগুলো সিনথিয়ার দিকে বাড়ি দেয়। সিনথিয়া বলে, তোমার ঠোঁটে লিপস্টিক তো দারুণ, সেটা কি আমাকে খেতে দেবে? মুখ সামলে কথা বলুন। একটা মেয়েকে প্রথম দেখি তার সাথে কুকুরের মতো আচরণ করছেন কেন? আমার তোমার ভালো লাগছে, গাল দুটো তো হেভি সুন্দর, একটা আমি দিতে চাই। আর একটা বাজে কথা বললে আপনার গালে কষে চড় দিব, বলে দিচ্ছি। একটা চুমুই তো দিতে পারো। শোনো মেয়ে, ওই পার্কে অনেক মেয়ে আসে যারা টাকার জন্য বিছানায় যায়। তোমাকে দেখে তেমনি মনে হয়েছে। বলো কত টাকার জন্য আমাদের সাথে যাবা? বেশি চাইবে না, তোমার ভালো লেগেছে, আমার তোমারে লাগবেই, সেই জন্য খুশি হয়ে তোমাকে বেশি দিতে পারি, বলো। সিনথিয়া ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আরিয়ানের গালে। আরিয়ান মুচকি আসে, সিনথিয়ার হাত ধরলো। সিনথিয়া চিৎকার করে আরহানকে ডাক দেয়। আরহান দৌড়ে আসে সেখানে। কি হয়েছে চিন্তিয়া? আপনারা কারা ভাই? ওর সাথে এমন করছেন কেন? ওইটা কে রে? মেয়ের প্রেমিক নাকি? হিরো নাকি রে? কিন্তু হিরোর চেহারাটা এমন কেন? কাজের লোকের মতো দেখাতে। ভাই ছেড়ে দেন ওকে। ছাড়বো না। কি করবি রে? দয়া করে ছেড়ে দিন ভাই। যা সর এখান থেকে। আরিয়ান আরহানকে ধাক্কা দেয়। আরহান দূরে সরে যায়। সিনথিয়াকে টানতে থাকে ওরা। অনেক মানুষ জড়ো হয়েছে, কিন্তু কেউ কিছু বলছে না। আরহান এসে সিনথিয়ার হাত ধরলো। আরহান চুপচাপ তাকিয়ে থাকে আরিয়ানের দিকে, গম্ভীর গলায় বলে, বললাম না মেয়েটাকে ছেড়ে দে। প্রথমে অনুরোধ করি, তারপর কি? তারপর মেরে ফেলি। শালা তোকে তো আমি। আরিয়ান কথাটা বলে আরহানের দিকে ঘুষির জন্য হাত বাড়ায়। আরহান পঞ্চটা নিজের হাত দিয়ে ধরে। সিনথিয়া অবাক হয়, এইরকম আরহানকে সে কখনো দেখেনি। হাবাগোবা চুপচাপ স্বভাবের ছেলে সে, জীবনে কখনো মারামারিতে জড়ায়নি। আরিয়ান ছুরি বের করে, তখনই পুলিশ চলে আসে সেখানে। আরহান আরিয়ানের হাত ধরে বলে, ভাই আপনার হাত জোর করছি, দয়া করে মেয়েটাকে তুলে নিয়ে যাবেন না। পুলিশ এসে আরহানের কথা শুনতে থাকে। আরহানের কথা অনুসারে আরিয়ানকে তুলে নিয়ে যায় পুলিশ। আরহান সিনথিয়ার হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। সিনথিয়া কেবল আরহানকে দেখছে। আরহানের চোখে মুখে আজকে সে হিংস্রতা দেখেছে, যেটা বেশ ভয়ঙ্কর। এক মুহূর্তের জন্য সিনথিয়া যেন আরহানকে অচেনা মনে করেছে। তোর কি হয়েছিল? এভাবে ঘুষিটা কিভাবে থাকালি? শোন, একটা মেয়েকে কেউ তুলে নিয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি না। আর তুই তো আমার বন্ধু, তোর কোনো ক্ষতি আমি থাকতে সেটা হতে দিতে পারি বল? আমার মা ছাড়া আমার জন্য কাদার কেউ নেই, তাই এসব নিয়ে এখন ভয় করি না। আচ্ছা হয়েছে মিস্টার হিরো, আর ঘুরতে আসবো না এভাবে। বাপরে। ওরা হাসতে হাসতে বাড়ির দিকে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়িতে এসে সবাইকে ডেকেছে। ডিনার করে সবাই বসে আছে। মেহরাব বলে, একই গ্রুপের চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট ফাহিম কল করেছিল, ওনারা 3 দিন পর এখানে আসবে।
সবাই রেডি হয়ে যাবে। আমাদের পরিবারের সবাই সেদিন তাকে গ্রহণ করবে। তিনি আসলে আমি তাকে এখানে আসার জন্য প্রস্তাব দেব। শোনো, তোমার মেয়ের বান্ধবী রিয়া আছে, তার বিয়ে এই মাসের 15 তারিখে। এখনো অনেক দিন আছে। যেদিন শুভ্র আসবে তার পরের দিন ওরা সবাই গ্রামে যাবে রিয়ার বিয়েতে। তোমাকে জানালাম। ঠিক আছে, ওর তো গাড়ি আছে নিজস্ব, সেদিন না হয় বড় গাড়িটা নেবে। তবে আহান গাড়ি চালাবে, আহান যেন সাথে যায়। আর তাছাড়া সেখানে অনেক কাজ থাকবে। তোমার মেয়ের সাথে হামিদ ভাইয়ের মেয়ের সিনথিয়াও যাবে। তোমার মেয়ে যে পাগলামি করবে সেগুলো সামলাবে কে? অরিত্রী প্রথমে না করতে চেয়েছিল সিনথিয়ার ব্যাপারে, কিন্তু পরক্ষণে ভাবে যদি সিনথিয়া যায় তবে আহানের সাথে সিনথিয়ার কথা বলা যাবে সবাইকে। তার উপর আহানের কোনো ইফেক্ট পড়বে না। অরিত্রী রাজি হয়ে যায়। এখন অপেক্ষা পালা তার বাবার বস কবে আসবে দেশে। 3 দিন কেটে যায়। আজকে বাড়িতে সকাল থেকে অনেক পদের রান্না হয়েছে। সবকিছু আরহান, তার মা, আরো কয়েকজন মিলে করেছে। অরিত্রী, মেহরাব সবাই রেডি। আরহানকে ডাকে মেহরাব সাহেব। আরহান এসে বলে, স্যার ডেকেছেন? হ্যাঁ, রেডি হও, তুমি নিয়ে যাবে আমাদেরকে। বাবা এখানেও সে ভালো লাগে না। হ্যাঁ, কি সমস্যা? আরহান দ্রুত রেডি হয়ে আসে। বাড়ির কাজ তার কমপ্লিট। আরহান গাড়ি নিয়ে বের হয়। চুলগুলোর মাঝখান দিয়ে শীতে কাটা। দেখতে কালো তো আছেই, কিন্তু একটা খ্যাত দেখতে হবে যা অরিত্রী সহ্য করতে পারে না। চুলগুলো কাট বড় হয়েছে, সেগুলো কাটে না একদমই। অরিত্রী দেখলেই বমি আসতে চায়। চুপচাপ বসলো অরিত্রী গাড়িতে। আরহান দ্রুত গাড়ি চালিয়ে এম ফ্যাশন কোম্পানির সামনে আসে। ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করে সে। প্রথমবার এখানে এসেছে আরহান। আরহান গাড়ি থেকে নেমে ওনাদের জন্য দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামে অরিত্রী আর মেহরাব। অরিত্রীকে অনেক সুন্দর লাগছে। চুলগুলো ছেড়ে দেওয়া, লম্বা চুলে অরিত্রীকে একদম পরীর মতো লাগছে। অরিত্রী তার বাবার সাথে স্টেজে আসলো। আরহান চুপচাপ দূরে একটি চেয়ারে বসলো। কোম্পানির সব শ্রমিকেরা একসাথে আছে সেখানে। অরিত্রী অ্যাঙ্কার হিসেবে আছে। কিছু সময় পর কতগুলো গাড়ি প্রবেশ করে কোম্পানির ভিতরে। অনেকগুলো সিকিউরিটি গার্ড সহ দামি গাড়ি থেকে শুভ্র নামলো। ফাইম শুভ্রের পিছনে। শুভ্র দেখতে বেশ হ্যান্ডসাম, পাকিস্তানের কোনো হিরোদের মতো। কোচা কোচা দাড়ি, সাথে এই চুলগুলো বেশ স্টাইলে কাটা। গায়ে দামি পোশাক, স্যুট বুট পরা। শুভ্রের পিছনে মেহরাব সাহেব, বাংলাদেশের বিজনেস আইকন, যে কিনা শুভ্রকে স্যার বলতে শুরু করেছে। মেয়েরা শুভ্রকে দেখেই ফিদা। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এসকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার শুভ্র। আমরা সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। শুভ্র স্টেজে তাকায়। অরিত্রীকে দেখে সে। মেয়েটাকে আজকে অনেক বেশি গর্জিয়াস তো লাগছেই, সাথে বেশ সাবলীলভাবে কথা বলছে। শুভ্র এসে ভিআইপি সিটে বসলো। সে অরিত্রীর দিক থেকে চোখই সরাতে পারছে না। একে একে কোম্পানির বড় বড় লোকেরা এসে শুভ্রকে ফুল দিতে থাকে। শুভ্র অনেক খুশি হয়। তাকে গ্রহণ করার জন্য এত আয়োজন। শুভ্র মাইক্রোফোন হাতে নিল। অরিত্রীও তাকিয়ে আছে শুভ্রের দিকে। Hello everyone, my name is Shubhra. I am a chairman of a SK Group. SK Group is huge company in the international market. Big companies in every country want to work with us. কিন্তু আমি চাই আমার দেশের কোম্পানিকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে। তাই এসেছি আমার দেশের পণ্যকে নিজ দেশের ভেতরে সহ বাহিরে সবখানে পৌঁছে দিতে। এই জন্য দেশের 1 নম্বর কোম্পানি এম ফ্যাশনকে আমরা সিলেক্ট করেছি। আমরা ইনভেস্টর হয়ে তাকে 50 কোটি টাকা ইনভেস্ট করতে এসেছে। আরেকটা কাজও আছে। আমার কোম্পানির একজন ডিরেক্টর এই দেশেই থাকে, তার বোনের বিয়ে আছে। আমি সেটার জন্য এসেছি। ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে অভ্যর্থনা জানানোর জন্য। আপনারা কাজ করুন সেরাটা দিয়ে। আপনাদের সবার জন্য বিশেষ পুরস্কারও থাকবে। শুভ্র খুব সুন্দর করে কথাগুলো বলল। আরহান দূরে দাঁড়িয়ে দেখছে। কত বড় মানুষ, বড় মানুষের বড় বড় ব্যাপার। মেহরাব সাহেব আসলো শুভ্রের কাছে। শুভ্রকে বলল, স্যার, যদি কিছু মনে না করেন আমার বাড়িতে চলো। আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। সেখান থেকে না হয় কালকে যাবেন বিয়ের অনুষ্ঠানে। বিয়েটা কোথায় জানতে পারি কি? কিশোরপুর গ্রামে। সেখানে তো আমার মেয়েও যাবে, তার বান্ধবীর বিয়ে হচ্ছে সেখানে। তাই নাকি? কে সে?
স্যার এই যে আমার মেয়ে অরিত্রী। হ্যালো স্যার। হ্যালো। শুভ্র হাত বাড়িয়ে দেয় অরিত্রীর দিকে। অরিত্রীর হাত কাঁপতে থাকে। এত বড় একজন লোক, তার উপর দেখতে একদম রাজপুত্রের মতো। অরিত্রী এরকম একজনেরই অপেক্ষাতে ছিল। অরিত্রী হাত বাড়ায়, শুভ্র হাত ধরে অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। অরিত্রীও তাকিয়ে থাকে শুভ্রের দিকে। দুজন দুজনাকে দেখতে থাকে কয়েক সেকেন্ড। মেহরাব সাহেব ডাক দেয় শুভ্রকে। হাত ছাড়লো তখন। জি, আপনি কোথায় যাবেন? আমি কিশোরপুর গ্রামে যাব। রিয়া আমার বান্ধবী, তার বিয়েতে যাব কালকে। রিয়া? হ্যাঁ, রিয়াই তো। আমার ডিরেক্টরের বোনের নাম রিফাত, আর তার বোনের নাম রিয়া। বাহ, তাহলে চলেন একসাথেই যাই। আমার সাথে যাবেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? আরে আমি বড় হলেও আমি সবার সাথে মিশতে পারি। আমার গ্রাম ভালো লাগে। মেহরাব সাহেব, চলেন আপনাদের গাড়িতেই আপনার বাসায় যাব। শুভ্রের কথা শুনে মেহরাব সাহেব অনেক খুশি হয়। ওরা সবাই একসাথে বের হলো। তারপর শুভ্র মেহরাবদের সাথে বের হলো। আহান গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে গাড়ির দরজা খুলে দেয় সে। শুভ্র আহানের দিকে তাকায়। ছেলেটা দেখতে এমন কালো কেন? খ্যাত স্টাইল। শুভ্র বলে, ছেলেটা কে আঙ্কেল? সে আমার মেয়ের। আমি ড্রাইভারের সাথে বাড়ির কাজের লোক। ও আচ্ছা, ঠিক আছে, চলুন সবাই। শুভ্রের কথা শুনে মেহরাব সাহেব কিছু বলল না, কেবল আহানের দিকে তাকিয়ে থাকে। আহান গাড়িতে উঠলো। বাকিরা সবাই উঠে বসেছে। আহান গাড়ি চালাচ্ছে। ভিতরে লুকিং গ্লাসে আহান দেখতে পায় অরিত্রী আর শুভ একে অপরের দিকে তাকাচ্ছে। কিছু সময় পর সবাই একসাথে বাড়িতে এসে পৌঁছালো। শুভ্র গাড়ি থেকে নামে। বাড়ির সবাই শুভ্রকে দেখে অবাক হয়। এত সুন্দর স্মার্ট একটা ছেলে, দেখতেও মাশাআল্লাহ। আমিনা বেগম এগিয়ে এসে শুভ্রকে গ্রহণ করলো। শুভ্রকে মেহরাব সাহেব পরিচয় করিয়ে দেয় সবার সাথে। শুভ্রকে পেয়ে বাড়ির সবাই ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। শুভ্রের আসার নিউজটা পুরো বিড়িতে ছড়িয়ে পড়েছে। সবটা আকাশ দেখেছে। মিডিয়ার লোকজনও ছিল মেহরাব সাহেবের ইভেন্টে। আকাশের কোম্পানির লোকজন বসে আছে, ইনভেস্টরও বসে আছে। এসব কি দেখছি মিস্টার আকাশ সাহেব? আপনি বলেছিলেন এসকে কোম্পানির সাথে আপনার কোম্পানির একটা ডিল হবে, কিন্তু মেহরাব সাহেব তার কোম্পানির জন্য ঠিকই এসকে কোম্পানির চেয়ারম্যান শুভকে তারা ইনভাইট করে নিয়ে এসেছে। সে নিজেই মেহরাবের কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছে 100 থেকে 200 কোটি, যেখানে এসকে কোম্পানির নামটাই যথেষ্ট মার্কেট ভ্যালু বাড়ানোর। সেখানে তারা নিজে থেকে কেন কোম্পানির উপরে ইনভেস্ট করতে চাচ্ছে? তার মানে বুঝতে পারছেন এম ফ্যাশন কোম্পানি এখন কোথায় চলে যাবে? আমাদেরই ভুল হয়েছে আপনার কোম্পানিতে টাকা লাগানো। আমাদের উচিত ছিল মেহরাবের সাথে কাজ করা। এভাবে চললে আর বেশি দিন লাগবে না আপনার কোম্পানি ডুবে যেতে। চলো সবাই। তৌহিদ হলো একজন ইনভেস্টর। ছোট বড় সব কোম্পানি তার আনাগোনা আছে। আকাশের কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর তৌহিদ, কিন্তু শুভ্রের কাছে সে কিছুই নয়। বরং তৌহিদও চায় যে শুভ্রের মতো ইনভেস্টর হতে বা শুভ্রের সাথে কাজ করতে, কিন্তু সেসব আর হবে না। মেহরাব সাহেব শুভ্রকে ঠিকই নিজের কোম্পানিতে নিয়ে চলে এসেছে। মার্কেট পাড়াতে এখন মেহরাবকে নিয়ে চর্চা আছে। ড্যাড, আমাদের এই অবস্থার জন্য মেহরাব সাহেব দায়ী। তাকে কিছু করতে হবে। ওর কোম্পানিতে আমাদের লোক গিয়েছে না? একটা কাজ করো, নতুন প্রজেক্ট যখন মেয়েরা শুরু করবে, প্রোডাক্ট লঞ্চ করার আগে রাতের সব কিছুই পুড়িয়ে নষ্ট করে দিতে হবে। আর যেখানে ডেমো তৈরি করা হয় সেসব সরাতে হবে। তবে মেয়েরা ধ্বংস হবে, আর তখনই আমরা এগিয়ে যাব। তোমার লোকদের কাজে নামিয়ে দাও। চিন্তা নেই ড্যাড, তারা যত সময় কাজ করবে, চিন্তা নেই এসব নিয়ে। আকাশ সিগারেট খেতে থাকে। মাথার মধ্যে মেহরাবকে নিয়ে অনেক চিন্তা। শুভ্রকে তার রুম দেখিয়ে দেওয়া হয়। মাথার ভিতরে অরিত্রী ঘুরছে। এভাবে কখনো শুভ্র কোনো মেয়েকে দেখেনি। মেয়েটার ভিতরে একটা আলাদা মাধুর্যতা আছে। শুভ্র রাতের খাবার খেয়ে ছাদে আসলো। শীতের রাত, কুয়াশা পড়ছে বেশ, মৃদু শীতল প্রবাহ বইছে। বেশ ভালো লাগছে শুভ্রের। পায়চারি করছে। ওদিকে অরিত্রী বিছানায় বসে, আরহান সোফাতে বসা। আরহান অরিত্রীকে বলল, ম্যাম একটা কথা বলবো? বলো। আপনার আর শুভ্র স্যারকে অনেক সুন্দর মানাচ্ছিল। আপনার এক হলে দেখতে বেশ ভালো লাগবে। চুপ থাকতো, এসব কথা শুনতে ইচ্ছে করছে না। কিন্তু ছেলেকে দেখতে অনেক ভালো লাগছিল, আর সুন্দরও বেশ আছে। আপনি তার হতে পারেন। এমন ছেলেকে আমি সবসময় মনে মনে চাইতাম, কিন্তু আমার ভাগ্যটা কতটা খারাপ দেখ। তোর মতো একটা ছেলে আমার কপালে জুটেছে।
আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে তোর মতো এমন অশিক্ষিত কালো দেখতে কাজের ছেলেকে বিয়ে করব। আল্লাহ আমার সাথে কেন এমন করলো? আমার তো কোনো দোষ ছিল না। আমি তো চেয়েছিলাম আমার মতো করে থাকতে, কিন্তু মাঝখান থেকে তুই এসে আমার সব কিছু তছনছ করে দিলে। আচ্ছা, তোর কি একটুও খারাপ লাগে না তোকে এত অপমান করি? ইচ্ছা করে না আমাকে ছেড়ে চলে যেতে? আমি তোকে একটুও সহ্য করতে পারি না রে। অরিত্রি কেঁদে ফেলে। আহান কিছু বলে না, মাথা নিচু করে নিয়েছে। সে কি বলবে? তার নিজের ভালো লাগাটাও তো কখনো মূল্য পায়নি। সবাই তো শুধু অরিত্রির কথাটাই দেখছে, কিন্তু তার ভালো লাগাটা কি কখনো দেখেনি তারা? তার কি দোষ? সে নীরবতা ভেঙে প্রশ্ন করলো। আমি তো কিছুই করিনি ম্যাম। অনেক কষ্ট হয় আপনার, তাই না? কিন্তু কিছু করার নেই। তবে আপনি চাইলেও ওই সাইডের সাথে মিশতে পারেন। আপনাকে আসলে সুন্দর পাত্রের মানায়। আপনি আমাকে তো গ্রহণ করবেন না জানি, কেউ সেটা নিয়ে কিছুই বলবে না। ও আপনার ফ্যামিলিও রাজি হয়ে যাবে শুভ্রের বিষয়টা নিয়ে। অরিত্রি কিছু বলল না, মন খারাপ করে রুম থেকে বের হলো। গায়ে একটা চাদর। সে সোজা ছাদের দিকে চলে আসে। আরহান সোফাতে বসে কেঁদে দেয়। সত্য বলতে আরহান যে অরিত্রিকে পছন্দ করে না তা কিন্তু নয়। অরিত্রি যে কোনো ছেলেই পছন্দ করবে, আর আরহান তো বেশি পছন্দ করে। কারণ ছোটবেলা থেকে আরহান অরিত্রি বলতে এক প্রকার পাগল ছিল। অরিত্রিকে একবার কুকুর কামড় দিতে এসেছিল। আরহান অরিত্রিকে বাঁচানোর জন্য আরহান নিজে অরিত্রিকে ধরে রাখে, আর কুকুরটা এসে আরহানকে অনেকগুলো কামড় দেয়। কিন্তু আরহান বুঝিনি অরিত্রিকে ধরার জন্য মেহরাব সাহেব তাকে অনেক মারবে। গরিব বলে গালি দিয়েছিল, বলেছিল, ছোট লোকের জাত, গরিব হয়ে তোর মতো নোংরা ছেলের হাত আমার মেয়েকে ধরার সাহস দেখায় কিভাবে? তোর হাত আমি কেটে ফেলবো। মেহরাব সাহেবের পা জড়িয়ে ধরে আরহানের মা সেসব অনেকে ভুলে গেল, আরহান সেটা ভুলেনি। মনের ভিতরে বিশাল একটা জিদ জমা করে রাখে আরহান। আরো একবার অরিত্রি একটা পোষা টিয়া পাখি ছিল। সেটা খাঁচা থেকে বের হয়ে একতলা ঘরের জানালার সানসেটের উপরে গিয়ে বসে। অরিত্রি পাখিটির জন্য অনেক কান্না করে। তখন আরহান ক্লাস 8-এ পড়ে, আর অরিত্রি তখন ক্লাস 4-এ। অরিত্রির জন্য আরহান সেখানে ওঠে। পাখিটা ধরতেই পা ফসকে স্লিপ করে নিচে পড়ে যায়। পা ভাঙে তার। তবুও খোঁড়াতে খোঁড়াতে অরিত্রির কাছে আসে সে। অরিত্রির হাত ধরে পাখিটা দেয়। সেবার আমিনা বেগম এসে আরহানকে কথা শোনায়। তোকে না বলেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে? কি ভাবছিস আমার মেয়ের কাছে এসে তার ভালোবাসা নিবি? তারপর সবকিছু হাতানোর ধান্দা। ছোট লোক কোথাকার। নিজের দিক তাকিয়েছিস কখনো? আমার মেয়েকে আজকে 2 বার গোসল করাতে হবে। তোর নোংরা হাত ধরেছিস। আমিনা বেগম অরিত্রিকে ভিতরে নিয়ে চলে যায়। মাহিমা বেগম আসে তার ছেলের কাছে। অরিত্রির কাছে যাওয়ার অপরাধে আরহানকে অরিত্রির মা অনেক মেরেছে। সেসব দেখে মাহিমা কষ্টে বুক চেপে বলে, কেন যাস তার কাছে বারবার? তোকে এত বোঝায় তারা মালিক, আমরা তাদের কর্মচারী। আমাদের দুবেলা খেতে দেয়, থাকতে দেয়, এটাই তো আমাদের কাছে আমাদের জন্য অনেক। আর কি চাস তুই? কথাতে অরিত্রির কাছে যাবি না তুই। আরহান কিছু বলে না। পা ভাঙা যন্ত্রণা কখন যে চলে গেছে আরহান বুঝতে পারেনি। মনের ভিতরে একটা বিশাল চাপা কষ্ট জমা হয়েছে। আরহানের সেদিনও অনেক জিদ হয়, কিন্তু কিছুই যে তার করার নেই। সে কখনো না পারবে উপরে উঠতে, না পারবে জবাব দিতে। সবসময় অরিত্রিকে আরহান দূর থেকে ভালোবেসেছে। আরহান যেদিন শুনলো অরিত্রিকে তার বিয়ে করতে হবে, মনে মনে সে খুশি হয়, কিন্তু ছোটবেলার কথাগুলো মনে পড়ে তার। মাহিমা বেগম আরহানকে বলে, তোকে কথা দিতে হবে আবার। অরিত্রিকে বিয়ে করতে হবে, ওদের কথাগুলো ভুলে যা। আরহান সে সবেও রাজি হয়। কি করবে সে তখন? কিন্তু যখন বাসর ঘরে ঢুকে অরিত্রি তাকে অপমান করলো, কন্ট্রাক্ট সাইন করালো, তাতে অরিত্রির প্রতি ভালো লাগাগুলো দুমড়ে মুচড়ে গিয়ে সেখানে একরাশ হতাশা, অপমান জমা হয়। অরিত্রি ছাদে আসে। এসে দেখতে পায় একজন পাইচারি করছে। অরিত্রি ছাড়া কারো ছাদে ওঠা নিষেধ। কি উঠেছে ছাদে? অরিত্রি এগিয়ে আসে, দেখে শুভ্র দাঁড়িয়ে। শুভ্রকে দেখে অরিত্রি খুশি হয়। শুভ্র অরিত্রিকে দেখে অবাক হয়। আরে আপনি এত রাতে ছাদে? হ্যাঁ এসেছি, ভালো লাগছিল না, ঘুম আসছিল না, তাই এসেছিলাম ছাদে। আপনিও তো দেখি এত রাতে ছাদে এসেছেন। হ্যাঁ, একই বিষয়, ভালো লাগছিল না তাই আসলাম। দেখুন
কুয়াশা ঘেরা চারপাশ, আকাশে ওঠা চাঁদটাও দেখা যাচ্ছে না সেভাবে, ঘোলাটা লাগছে। আমার ভালো লাগে কুয়াশা ঘেরা সকাল কিংবা রাত। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট ও বেস্ট। এই অল্প বয়সে এত বড় কোম্পানি কিভাবে দাঁড় করালেন? আসলে চেষ্টার সৎ হলে সবই সম্ভব। আমি চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি। তবে সত্যি বলতে আমার আগের ছোট বিজনেস ছিল। আমার এক বিদেশি টুরিস্ট প্লাস বিজনেসম্যানের সাথে পরিচয় হয়। সে তার জন্য আমার থেকে প্রোডাক্ট কিনত। আস্তে আস্তে আমার বিজনেস বড় হতে থাকে। বিদেশি পার্টি ধরতেই শুরু করি, এরপর হয়ে গেছে। ভালো। আপনি যেমন সুন্দরী, তা আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? কেউ নেই আমার, আমি একা থাকতে পছন্দ করি। কি বলেন, সুন্দরী মেয়ে অথচ বয়ফ্রেন্ড নাই? দুজনেই গল্প শুরু করে দেয়। অনেকটা সময় ধরে একে অপরকে জানতে থাকে। বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনের ভিতর। কালকেই তারা চলে যাবে গ্রামের বিয়ের অনুষ্ঠানে। মেহরাব সাহেব আর আমিনা বেগম বসে আছে বিছানায়। মেহরাব সাহেব শুভ্রকে নিয়ে বলতে বলতে হাঁপিয়ে গেছেন। হঠাৎ আমিনা বেগম বলে, তুমি যদি এমন ভুল না করতা তাহলে তোমার মেয়েকে আজ ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে পারতাম। কি বলো এটা? আমার থেকেও বড় বড় পর্যায়ে মেয়েরা শুভ্রের পিছনে ঘুরে বেড়ায়, আমার মেয়েকে পাত্তা দিবি নাকি? এসব মাথা থেকে ফেলো। কিন্তু আমি দেখেছিলাম ওরা খাবার সময় একে অপরকে দেখছিল আর মুচকি হাসছিল, ওদেরকে মানাচ্ছিল বেশ। এরকম একটা জামাই তো আমার মেয়ের জন্য একদম পারফেক্ট হতো। সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিতে পারতাম। এটা ঠিক, কিন্তু তোমার মেয়ে যা করেছে সেটা অন্যায়, আর তার শাস্তি হিসেবে এটাই তার প্রাপ্য। কিন্তু তুমি তো অরহানকে সহ্য করতে পারো না। বিয়েটা কিভাবে দিলে তার সাথে? বললাম না, জিদ থেকে। তোমার মেয়ে যেটা করছে সেটাই অনেক বড় কিছু, যা হবার হয়েছে। যদি তোমার মেয়ে শুভ্রকে নিজের প্রেমে পড়াতে পারে, তখন না হয় আহানকে বলে ডিভোর্স করব। এখন বাধ্য। আমিন আর কথা বলল না। মেহরাবের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব আর কিছু বলে না, শুয়ে পড়েন নিজের জায়গাতে। ওদিকে আহান অনেকটা সময় অরিত্রীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অরিত্রী আসে না। সে রুম থেকে বের হয়। অরিত্রী ছাদে আছে সেটা আহান বুঝতে পারে, কারণ অরিত্রী ছাদে সব সময় আসে। কি করবে সে? যাবে কি যাবে না ভাবতে ভাবতে ছাদে উঠলো। ছাদের দরজা সরিয়ে যখন সে পা রাখে ছাদে, দেখতে পায় শুভ্র আর অরিত্রী দাঁড়িয়ে আছে। দুজনে বেশ হেসে হেসে গল্প করছে। আরাম দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, নিজের রুমে আসে। সোফাতে শুয়ে পড়ে আরহান। সিদ্ধান্ত নেয় কখনো সে আর অরিত্রী রুমে আসবে না। স্বামীর অধিকার যেহেতু নেই, তাই তার সাথে থাকাটাও কখনো মানায় না। সে ড্রয়ার খুলল, অরিত্রীর দেওয়া কন্ট্রাক্ট পেপারটা পড়ল সে। অরিত্রী জানে আহান পড়তে লিখতে পারে না, তাই সেদিন অরিত্রী আহানের আঙ্গুল কেটে নিয়ে সেই পেপারে রক্তের টিপ সুই করিয়েছে। আহান সেগুলো আরো একবার পড়তে থাকে, যেখানে লেখা, কখনো হাজবেন্ড ওয়াইফের অধিকার দেখানো যাবে না। যার যা লাইফ সে সেটা নিয়ে চলবে। কেউ কোনো প্রশ্ন করবে না, নিজের মতো করে থাকবে, কোনো কথা বলতে পারবে না, কোনো অধিকার দেখানো যাবে না। 1 বছর কন্ট্রাক্ট বিয়ের, তারপর ডিভোর্স দিতে হবে। অরহান স্পর্শ করতে পারবে না অরিত্রীকে। আহান সবগুলো পড়ে মুচকি হাসতে থাকে। সে একটি চিঠি লিখলো, তারপর মাঝরাতে অরিত্রীর রুমে প্রবেশ করলো। আহান ঘুমাচ্ছে। অরিত্রী তার দিকে তাকালো না, সে বিছানায় শুয়ে পড়ে। কালকে সকাল সকাল বের হতে হবে। বন্ধুরা সবাই আসবে তাদের বাড়িতে, একসাথে বড় মাইক্রোতে করে যাবে তারা। অরিত্রী ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আহান শোয়া থেকে উঠল, সে ঘুমায়নি। অরিত্রীর দিকে তাকালো, চাদর নিয়েই ঘুমিয়েছে, গায়ে কম্বল দেয়নি। অরিত্রীর কাছে যায়, কম্বল গায়ে তুলে দিয়ে বাতি নিভিয়ে আহান শুয়ে পড়ে। তারপর সকাল হয়। তিথি রেডি হয়েছে, কালো রঙের সোয়েটার পরেছে, সাথে টাইট জিন্স। বেশ ভালোই লাগছে তিথিকে। মিহান এসে বসে আছে। সেই কখন মিহান আর তিথির মা মর্যাদা খাতুন গল্প করছিল। তিথি রেডি হয়ে লাগেজ নিয়ে ওদের সামনে আসলো। এই তো তিথি রেডি হয়েছে। মিহান, বাসে করে চলে যাস, বুঝলি? কিন্তু মিহান ফোন করলে যদি ফোন না ধরিস, তোর খবর আছে, বলে দিলাম।
আচ্ছা আম্মু, আমি যাই, আর একটু জলদি যেতে বলেছে। তিথি ঠোঁটের ওপর দেখে লিপস্টিক সরাও, ভালো লাগছে না। কেন? আমি তো দেখলে সুন্দর লাগছে। না, লাগছে না, গাঢ় লিপস্টিক একদম ভালো না। পারবো না মস্ত। তিথি বেয়াদবি করবি না, যা বলছে মুছে নে, হালকা করে দিবি। আম্মু ভালো লাগে নাকি? দেখ। তিথি ভিতরে এসে আবারও মুছে নেয় সবকিছু। ঠিকভাবে সেজে বের হয় সে, কারোর সাথে আর কথা না বলে দ্রুত চলে আসে। ওদিকে ঈশিতা রেডি হয়ে বের হলো। গেট খুলতেই দেখতে পায় ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে দেখে বলে, কি ব্যাপার, তুই কখন আসছিস? অনেক আগে, তোর জন্য অপেক্ষা করছিলাম। কল দিলি না কেন? ভিতরে আসতে পারতি। তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগছিল। ওরে ঢং রে, চল এখন। ওদিকে তৌসি তন্ময়ও বের হয়েছে এক এক করে। সবাই অরিত্রীর বাড়িতে চলে এসেছে। তারপর অরিত্রীর বাড়িতে এসে সবাই বসেছে। আমিনা বেগম মেহেরাব সাহেব আসলো সবার সাথে দেখা করতে, সবার সাথে কথা বলতে থাকে। সবাই বেশ সেজেগুজে এসেছে। শুভ্রকে ডেকে দিয়েছে আরহান। শুভ্রের রুম পরিষ্কার করে দিচ্ছে আরহান। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে লাগেজ থেকে দামি টি শার্ট পরল, তার উপরে একটা আরো দামি সাদা কালারের হুডি পরে নেয়। চুলগুলো সুন্দর করে সাজিয়ে বডি স্প্রে দিয়ে রেডি হয়ে যায়। তোমার নাম কি? তুমি না অরিত্রীর ড্রাইভার? অহান, হ্যাঁ, গাড়ি চালক ওনার। তাহলে বাড়িতে কি করো? এসব তো কাজের লোক করবে, তুমি এখানে কেন? আসলে স্যার, আমি মাঝে মাঝে ড্রাইভার কাজ করি, আর সারা সময় বাড়ির কাজ। ও আচ্ছা, ঠিক আছে। শুভ্র বের হয়। আরহানেরও কাজ শেষ, সে চলে আসে রান্নাঘরে। শুভ্র হাঁটতে হাঁটতে সবার কাছে আসলো। শুভ্রকে দেখেই সবাই হাঁ হয়ে যায়, যেন মনে হচ্ছে তুর্কির কোনো নায়ক। শুভ্রকে দেখেই তৌসি বলল, আঙ্কেল উনি কে? আমাদের অরিত্রীর বয়ফ্রেন্ড? আগে পরিচয় করে দিলেন না যে? হ্যালো ভাইয়া। আরে উনি মানে? মনে হচ্ছে আপনারা অরিত্রীর ফ্রেন্ডস। আমি শুভ্র, অরিত্রীর কাছে একজন। দেখলি, বলেছিলাম না, অরিত্রী যেমন সুন্দরী, অরিত্রীর বয়ফ্রেন্ডও সুন্দর হবে। মানে এদের দুজনকে যা লাগবে না, আমি ভেবেই অজ্ঞান হয়ে যাচ্ছি। অরিত্রীর কি কপাল, এভাবে একজনকে পাবে। আরে কোনো ব্যাপার না, আসলে বিষয়টা ওরকম না। বুঝতে পেরেছি, আপনি লজ্জা পাচ্ছেন। না না, অরিত্রী কোথায়? তোমরা সকালে খাবার খাও, আমি দেখছি তারা রেডি হওয়া কত দূর হয়েছে। অরহান সবাইকে সকালে খাবার দে। আমিনা কথা বলে ঘুরে তাকায়। আরহান সেখানেই ছিল, সবকিছু শুনেছে সে, কিন্তু কিছু যে তার বলার নেই। সে এমনিতেই কন্ট্রাক্টে বিয়ের কাজ সম্পূর্ণ করে, আবার তার উপর বাড়ির কেউ তাকে পরিচয় দিতে ইচ্ছুক নয়। সেখানে কেন সে এত হাসির পাত্র হবে? আমিনা বেগম চলে আসে, মেয়ের রুমে আসলো। অরিত্রী রেডি হচ্ছে। আজকে সে অনেক দ্রুত উঠেছিল, কিন্তু রেডি হতে দেরি হয়ে যায়। কি ব্যাপার, তোর এখনো রেডি হওয়া বাকি? তোর সব ফ্রেন্ডরা এসে বসে আছে। আর শোন, শুভ্রকে তোর বন্ধুরা বয়ফ্রেন্ড মনে করেছে। থাক, ওদেরকে কিছু বলিস না। আমরা কিন্তু ছেলেটাকে ভালো লেগেছে। অরহানকে কোনোভাবে ডিভোর্স দিতে পারিস? মেজাজ এখন খারাপ করবা না মা। আমাকে কি পাইছো? হ্যাঁ, যখন যেটা বলবা সেটাই চাপিয়ে দিবা। আমার কি একটু শান্তি দিতে পারো না? আরহানকে বিয়ে করতে রাজি ছিলাম না, তবুও জোর করে বিয়ে করেছো। এখন বলছো ডিভোর্স দিতে, কি সমস্যা কি? আরহানকে মেনে নিতে পারছি না। হ্যাঁ, ডিভোর্স দিব, তবে 1 বছর পর। সবে তো 1 মাস হয়েছে। হয়েছে, আমি যাচ্ছি। এ কি, তোর টেবিলে ওটা কি ফুল? আমিনা বেগমের চোখ চলে যায় টেবিলের দিকে। একটা সাদা রঙের অচেনা ফুল দেখতে পায়, তার পাশে একটি কাগজ। অরিত্রীর সাথে সাথে সেগুলো সরিয়ে নিয়ে বলে, যাও, আমি এখন সাজবো, দেরি হচ্ছে। খাবার দাও, আমি আসছি। কিন্তু ওটা কি? জানি না, যাও এখন। অরিত্রীর মা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অরিত্রীর টেবিলে আবার সেই ফুল আর কাগজটা রাখে। ফুলটা একটি বুনো ফুল, যেগুলো সাধারণত ক্যাকটাস ফুল নামেও পরিচিত। ফুলটির বৈজ্ঞানিক নাম এপিফিলাম
অক্সিপেটালাম। এটি বিশ্বের সবচেয়ে দামি এবং দুষ্প্রাপ্য ফুল। অরিত্রীর অঞ্চলের মানুষের কাছে এই ফুল ব্রহ্মকমল নামে পরিচিত। এটি ক্যাকটাস জাতীয় ফুল। অরিত্রী মনে করার চেষ্টা করে এই কমল ফুলটি তাদের বাগানে আছে কিনা, কিন্তু এমন টাইপের ফুল তো নেই। কি ফুল এটা? অরিত্রী আজ অনেক সকালে ঘুম থেকে উঠে বাইরে যায় সে। উঠানে ফুল বাগানের কাছে পায়চারি করছিল অরিত্রী। সিনথিয়া ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় সেখানে দারোয়ান আসে। অরিত্রীকে বলে, ছোট ম্যাডাম, আপনার জন্য এটা একজন পাঠিয়েছে। একটা ছোট বাচ্চা ছেলে এসে বলল আপনাকে দিতে, আপনার কাছে পৌঁছে দিলাম। অরিত্রী সেটা হাত বাড়িয়ে নেয়। একটা সাদা কাগজ আর সাদা একটি ফুল। ফুলটা তার বাগানের নয়। অরিত্রী সোজা রুমে চলে আসে। রুমে এসে কাগজের ভাঁজ খুলে দেখে সেখানে একটা চিঠি লেখা। হাতের লেখাটা অনেক সুন্দর, আর চিঠি পড়ে অরিত্রীর মাথা ঘুরতে শুরু করে, কারণ এতটা গোছালো বাংলা লেখা এর আগে কখনো অরিত্রী পড়েনি। মানে এতটা কঠিন অর্থবহুল লেখা কে লিখবে? সেখানে লেখা ছিল, কথা ছিল আলাদা হলে আমরা এক আকাশ ভাগ করে নিব। তুমি তোমার আকাশটুকুতে চোখ বোলাবা, আমি আমার টুকুতে। কথা ছিল কখনো চন্দ্রমুখীর গন্ধ এলে জানালায় আমরা এক টুকরো প্রাকৃতিক হাসি হাসবো নিজেদের আকাশ বানিয়েছে। আমি হাসি জীবনানন্দ পড়তে পড়তে তোমার স্মৃতির ঘ্রাণ পাই। চর্যাপতির অর্থ বোঝার মতন আমাদের সম্পর্কের হিসাব করি, পাই না কিছু, তবুও হাসি। সুখের ঘ্রাণ আসে, চিনচিনে সুখ। এ পাড়া থেকে তোমার আকাশ ঘোলাটে। বুঝতে চেষ্টা করি ও আকাশে চন্দ্রমুখী ঝিকিমিকি হয়ে গন্ধ ছড়ায় নাকি। ঝাপসা চোখ ভিজে আসে উত্তরের কুয়াশায়। কেমন আছো আকাশ তুমি? প্রশ্ন করি তোমার গুন্ডিতে মুখ করে। আকাশ উত্তর দেয় না, শোনে না বোধহয়। আমার আকাশ কি বধির? না আমি শূন্য? এমন তো নয় আমি মিশে গেছি তোমার শূন্যতার গহরে। মনে হয় শূন্যতা শূন্যতা সব। এই চুটকুটির কি মানে থাকবে? এটা কে লিখতে পারে? অরিত্রী আরহানকে ডাক দেয়। আরহান আসে, জানতে চায় কে দিতে পারে এসব। আরহান কিছুই জানে না। অরিত্রীও বুঝতে পারে আরহান জানবে কিভাবে। তবে অরিত্রী চিঠিটা রেখে দেয়। কেন যেন ওর অনেক ভালো লাগছে চিরকুটটা। এসব দেখতে দেখতেই দেরি হয়ে যায়। অরিত্রীর এখন রেডি হওয়া শেষ। অরিত্রী টু পিস পরেছে, ওড়না বাদ দিয়ে। ওড়না ব্যবহার করে না সে। চুলগুলোর স্টাইল করে বেঁধে নিয়েছে, হালকা সেজেছে। লেডিস সোয়েটার পরে নিয়ে এবার ওড়না পেঁচিয়ে নিয়েছে সে। পায়ে সাদা লেডিস স্কেটস, হাত মোজা পরে নিয়ে ব্যাগ হাতে বের হলো অরিত্রী। সিঁড়ি দিয়ে যখন নামছে অরিত্রীকে সবাই হা করে তাকিয়ে দেখছে। মেয়েটা এমনিতেই সুন্দর, তার উপর হালকা সাজাতে বেশি সুন্দর দেখাচ্ছে। শুভ্র তাকিয়ে থাকে তার দিকে। অরিত্রী এসে বসলো শুভ্রের পাশে। সবাই ছবি তোলা শুরু করে দুজনের। দোস্ত, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। এত সুইট কাপল তোরা। ওয়াও। হ্যাঁ, মারাত্মক কিউট। থাম তোরা, খাবার খেয়েছিস? না, তোর জন্য বসেছিলাম। আচ্ছা শুরু কর। আনহান সবাইকে খাবার দেয়। অরিত্রী আর শুভ্রের কাছে আসলো। শুভ্র নিজে বেড়ে নিতে থাকে, অরিত্রীকেও সে নিজে বেড়ে দেয়। ওর মা বাবা এটা দেখে হাসতে থাকে। অরিত্রীও কিছু বলে না, সে চুপচাপ খাবার খেয়ে নেয়। আরহান তৌসির কাছে আসে, তরকারি দিচ্ছিল। ঠিক তখনই তন্ময় উঠে দাঁড়ালো, বেসিনের দিকে যাবে, কিন্তু আরহানের হাতে ধাক্কা লাগে। তরকারিটা পড়ে যায় তৌসির গায়ের উপর। তৌসি চিৎকার করে ওঠে। আরহানের গালে কষে একটা চড় দেয়। পুরো বাড়ি তখন নীরবতায় ভর করেছে। তৌসি চিৎকার করে বলে, কিরে তুই কানা নাকি? চোখে দেখিস না কত সুন্দর দামি ড্রেসটা কি করেছিস বলতো? 10,000 টাকা নিয়েছে এই ড্রেসটা, তুই তরকারি ফেললি? হারামি, তোর গায়ের 100টা ড্রেস নিলেও এইরকম ড্রেস হবে না। ছোট লোক, অশিক্ষিত কাইল্লা কোথাকার। আহান, তোকে বলছি না সাবধানে কাজ করবি, সবসময় কিছু না কিছু করিস তুই। স্যার আমি ইচ্ছে করে করিনি, ওই যে উনি উঠতে আমার হাতে তার ধাক্কা লাগে, এজন্যই পড়ে গিয়েছেন। চুপ, আবার বেশি কথা বলিস। তোরা এমনই কি থেকে যাবি? কখনো ভদ্রতা শিখবি না? অসহ্য। আরে একটা চড় ওর গালে। ওই তোরা কি শুরু করেছিস?
কুত্তা বাচ্চা, আমার ড্রেস। হুম, আমি যাবো না। কি সমস্যা আপনাদের? মানুষকে কি মানুষ মনে করেন না? মানুষের সাথে এমন ব্যবহার কিভাবে করে? মানুষকে ভালোবাসতে হয়। এমন ড্রেস তো আমার অফিসে হাত মোছার জন্য ব্যবহার করি। তাহলে আমি কি বলবো আপনারা গরিব, খ্যাত, মানুষের প্রতি ভালোবাসা দেখাবেন, কাউকে ছোট করার আগে ভাববেন আজকে যে অবস্থানে আছেন আগামীতে এমনটা নাও থাকতে পারে। আরহান ব্রো, তুমি যাও, রেডি হয়ে নাও। আর আপনি যান, ড্রেস চেঞ্জ করুন। সামান্য একটি তরকারি পড়েছে, সেটা ধুয়ে নিলেই শেষ। শুভ্র কথাগুলো বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। শুভ্র চলে যেতে সবে আহানের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। আহানের মা চুপচাপ দরজায় দাঁড়িয়ে ছেলের অপমান দেখতে থাকে। আহান তাকে বলেছে যা হবার হবে, কিন্তু কখনো যেন ওর ঝামেলার সময় তিনি না আসে। এজন্য তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখছে আর চোখের পানি ফেলছে। অদিতি কিছু বলতে চেয়েও পারে না, কারণ শুভ্র কেমন টাইপের মানুষ সেটা অদিতি বুঝতে পেরেছে। এই শুভ্রের সামনে সে এই ঘটনা আর বাড়ায় না। বড় একটা মাইক্রো বাহিরে দাঁড়িয়ে আছে। আহান সবার ব্যাগগুলো ভিতরে ঢুকিয়ে রাখলো। সে আর সিনথিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। 14 জন সিটের দামি একটা মাইক্রো। সবাই একসাথে আসলো। রিয়া আগেই তার গ্রামে চলে গেছে। রিয়াকে কল করে জানিয়েছে তারা বের হচ্ছে। রিয়া অনেক খুশি তার বন্ধুরা আসছে। সিনথিয়া আর আরহান একসাথে বসলো, মানে আরহান গাড়ি চালাবে আর সিনথিয়া পাশের সিটে বসেছে। অরিত্রী, শুভ্র, তিথি বসেছে মাঝে। পিছনে বাকি 4 জন। ঈশিতা আর ইরফান পাশাপাশি বসেছে। তৌসী আর তন্ময় বসেছে একসাথে। আরহান গাড়ি চালাতে থাকে। শুভ্র আর অরিত্রী দুজন গল্প করছে। বাকিরা যে যার মতো করে বসে গান শুনছে। আরহান লুকিং গ্লাসে দুজনের দিকে বারবার তাকাচ্ছে। এইভাবে সময় পেরিয়ে যায়। আরহান যাকে ভালোবাসে ছোটবেলা থেকে, সেই মেয়েটা তাকে সহ্য করতে পারে না। ভালোবাসা বড্ড অদ্ভুত একটা বিষয়। কেউ যদি নিজ ইচ্ছাতে ভালোবাসা দেয়, অপর পাশের মানুষটা সেটা গ্রহণ করতে পারে না। এটা অদ্ভুত ছাড়া আর কি। কিন্তু মানুষ বড্ড বোকা। ভালোবাসার বিষয়ে আরো বোকা তারা। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়। গাড়ি থেকে নামে সবাই গ্রামে প্রথমবার এসেছে। গাড়ির সামনে গ্রামে অনেকগুলো মানুষ এসে জড়ো হয়েছে। শহর থেকে রিয়ার বন্ধুরা আসবে, এটা গ্রামের সবাই জেনে গিয়েছে। মিহানও এসে পৌঁছালো মাত্র। মিহান তিতির কাছে আসলো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ঠিক মতো এসছো? না আসলে দেখবা কিভাবে এখানে। কেমন আছিস তোরা? আরে মিহান ভাই, কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। অরিত্রী কই, নামি না কেন? অরিত্রী গাড়ি থেকে নামলো। গ্রামের মানুষ অরিত্রীকে দেখে অবাক হয়। এত সুন্দরী কোনো মেয়ে হতে পারে? সবাই হা করে তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। শুভ্র নামলো, অরিত্রীর পিছনে এসে দাঁড়ালো। শুভ্রকে দেখে রিয়া হা হয়ে যায়, সাথে বাকিরাও। এত কিউট ছেলে কোথা থেকে আসলো? রিয়া বলে, কি ব্যাপার, এটা কে? অরিত্রীর বয়ফ্রেন্ড, আমেরিকা থেকে এসেছে। বাহ, অরিত্রী আমাদের বলেনি কেন? এত কিউট ছেলে অরিত্রীর সাথেই মানাই। আমরা তো সবাই সাইড নাইকে রে। অরিত্রী এসে রিয়াকে জড়িয়ে ধরে। সবাই অনেক খুশি। আরহান আর সিনথিয়া নেমে সবার ব্যাগ ধরে ভিতরে নিয়ে আসলো। বিরাট বড় একটি বাড়ি। রিয়ার বাবা এমপি এই উপজেলাতে। শুভ্র এসে রিয়ার বাবা রাজ সাহেবকে বলে, স্যার, আমি আপনার ছেলের কোম্পানির চেয়ারম্যান। আপনার ছেলের রিফাত আমার কোম্পানিতে কাজ করে। সে আসতে পারবে না কারণ তার একটা সাইটে কাজ করেছে। তাকে ছুটি দিয়েছিলাম। সে কাজের প্রতিশোধ, তবে খুব দ্রুত সে আসবে। আমি বিডিতে এসেছিলাম কোম্পানির ডিল নিয়ে। সেই সুবাদে রিফাত আমাকে বলেছে তার বোনের বিয়েতে আমি যেন আসে। দাঁড়ান, তাকে কল করি। কল করা লাগবে না বাবা, সে তোমার কথা বলেছে। তুমি আমাদের স্পেশাল গেস্ট। তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তোমাকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না বাবা। আরে আঙ্কেল, এসব কোনো ব্যাপার না। আমি খুবই সিম্পল পছন্দ করি। আমার ভিআইপি কিছু লাগবে না। আমি এইভাবেই সবার সাথে মিশতে চাই। এত বড় একজন মানুষ অথচ কোনো অহংকার নেই। তোমাকে ভালো লেগেছে বাবা। আঙ্কেল, এবার একটু আমাদের সাথেও কথা বলুন। আরে অত্রি, কত বড় হয়েছিস? তোর বাবা আসবে কবে? হয়তো বিয়ের দিন, ঠিক জানি না। আচ্ছা, আমি কথা বলে নেব। তোমরা সবাই ভালো আছে তো? যাও, ভিতরে যাও। রাজ সাহেব সবার সাথে কথা বলল। সবাই অনেক খুশি। অনেকটা সময় জানিস যে সবাই বেশ ক্লান্ত।
রিয়ার মা বলি বেগম সবাইকে রুম দেখিয়ে দেয়। মেয়েরা 4 জন 2 রুমে থাকবে, আর ছেলেরা 3 জন একটা রুমে, আর শুভ্র আলাদা একটা রুমে। আরহান আর সিনথিয়া কাজের লোকদের রুমে থাকবে। খাবার শেষ করে সবাই বসে আছে। রিয়া সবাইকে বলল, ওই তোরা শোন, আমাদের এখানে একটা সুন্দর জায়গা আছে, ঝর্ণা পড়ে। জায়গাটা অনেক সুন্দর, দেখলেই পাগল হয়ে যাবি। নদীতে ঝর্ণা পড়ে, বাবা সেই জায়গাটা কিনে নিয়েছে, যাবি তো? সবাই একসাথে চিৎকার করে উঠে যাওয়ার জন্য। গ্রামে এসেছে, আর গ্রাম দেখবে না তা কি হয়। সবাই রেডি হয়ে নিল। 2-3টে গাড়িতে আলাদা হয়ে একসাথে রওনা দিল। সবাই আছে। বেশ কিছু সময় পর সবাই একসাথে জায়গাটাতে এসে দাঁড়ালো। উঁচু একটি পাহাড়, সবাই সেখানে উঠতে থাকে। হঠাৎ 6টা ছেলে আসে সেখানে। রিয়া সবাইকে বলে, সামনে যে ছেলেগুলো আসছে তাদের সাথে কোনো প্রকার কথা বলবি না, ওরা প্রাক্তন এমপির ছেলেরা। ওরা কিন্তু অনেক খারাপ, ওরা গায়ে পড়ে ঝামেলা করবে। রিয়ার কথা শুনে বাকিরা পাত্তাই দিল না, কারণ তারা শহরের লোকেরা, তারা গ্রামের লোকদের পাত্তা দিবে না। পিছনে সিনথিয়া আর আরহান ক্যামেরা, গিটার, ব্যাগ নিয়ে আসছে। সিনথিয়া পড়ে যাচ্ছিল, আরহান দ্রুত সিনথিয়াকে ধরলো। সিনথিয়া খুশি হয়, মেয়েটা ঘেমে গেছে শীতের ভিতরেও। সবাই এগিয়ে যাচ্ছি। হঠাৎ ছেলেগুলো রিয়াদের সামনে আসলো। তারপর রিয়ারা সবাই ঝর্ণার দিকে এগিয়ে যেতে থাকে। প্রাক্তন এমপির ছেলে রাকিব তালুকদার রিয়াকে দেখেই ডাকলো, আরে রিয়া যে বিয়ের কোণে, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হতে পারতো। তোমাকে আমি পছন্দ করতাম, কিন্তু ওই শালা পুলিশ অফিসার এসে তোমার বাবাকে পটিয়ে তোমাকে বিয়ে করছে। এটা মানতে পারছি না আমি, কিন্তু আরো বেশি আদর করতে পারতাম তোমাকে। বেয়াদব একটা, সামনে থেকে দূর হয়ে যা। ওরে বাপরে, এখনো তো দেখি আগের মতো তেজ আছে তোমার। কি বলছিস? দেখ, তোর কথা সহ্য হয় না আমার। বন্ধুরা আসছে ঢাকা থেকে, বেয়াদবি করবি না। বন্ধুরা? হ্যাঁ তাই তো। বাহ, এই মেয়েটা তো বেশি সুন্দর। উফ, চুলগুলো কত সুন্দর। রাকিব কথাগুলো বলে অনিত্রির চুলে হাত তো দিয়ে দেয়। সাথে সাথে শুভ্র এগিয়ে আসে রাকিবের দিকে। শুভ্রের জামার কলার টেনে ধরে সরিয়ে দেয় রাকিব। শুভ্র আবার আসে। তখন হাসিব নামে ছেলেটা বলে, ওই চান্দু, কাছে আসবি না, চিনিস না আমাদের? তোরা শহরের পোলা, আমরা কিন্তু গ্রামের। মারবো তাও পালাতেও পারবি না। তোদের সাহস কি করে হয় আমার বন্ধুদের গায়ে হাত দেয়া? মামনি, তোমাকে তো পেলাম না। তোমার এই বান্ধবীটারে ভালো লাগছে। উফ, কি গাল। রাকিব এবার অরিত্রীর গাল স্পর্শ করে। অরিত্রী ঠাস করে 2টো চর বসিয়ে দেয় রাকিবের গালে। রাকিব হাসতে থাকে। অরিত্রীর ওড়না কেড়ে নেয় রাকিব। ইরফান, তন্ময়, মিহান এগিয়ে আসে। রাকিবের ছেলেরাও এগিয়ে আসে। ওরা হাতে ছুরি বের করে। শুভ্র এসে রাকিবের গালে ঘুষি দেয়। রাকিবরা এসে শুভ্রকে মারতে শুরু করে। অনেক অবস্থা খারাপ হয়। তখন রিয়া বলে, আমার বাবাকে এক্ষুনি ফোন দিচ্ছি। তোদের সব কয়টাকে আমি যদি আজকে মেরে না ফেলছি তাহলে দেখে নিস। রাকিব রিয়ার থেকে ফোনটা কেড়ে নেয়। ওর বন্ধুরা শুভ্রকে ছাড়িয়ে নেয়। রাকিব অরিত্রীর কাছে আসে। অরিত্রীকে পাহাড়ের উপরে নিয়ে আসে টেনে। সবাই দৌড়ে ওদের পিছনে আসে। আরহান এগিয়ে আসতে যাবে, সিনথিয়া বলে, যাস না, ওদের হাতে ছুরি আছে, ওরা কিন্তু তোকে মারবে। ওহান, থেমে যা। অরিতিকে রাকিব বলে, অনেক হাতের জোর তোর, তাই না? তোকে আমি যে কি আজ করব তুই জানিস না। আমার হাত ছাড় বলছি। তুই চিনিস না আমি কে? তোকে খুঁজে বের করে কুত্তার মতো মারবে সবাই। আরে ধুর, আমার কিচ্ছু হবে না। শোন, তোকে আমি এখন চুমু খাবো, সবাই সেটা ভিডিও করবে। আমাকে চর মারলে সেটা শাস্তি তোকে পেতে হবে। আমার বন্ধু কিছু হলে তোকে আমি মেরে ফেলবো। ওই হাসিব, সবগুলোকে পিটা। যে কথা বলবে তাকে আজকে অনেক খারাপ অবস্থা করবি। কোনো মেয়েকে বাদ রাখবি না। ছেলেগুলো আসলে ছুরি মারবি। ঠিক আছে বস, আপনি কাজ শুরু করেন। রাকিব অরিত্রীর গালে চুমু দিতে যায়। সবাই এগিয়ে আসতে থাকে, কিন্তু হাসিবেরা সবাইকে মারতে শুরু করে। এমন সময় আরহান আসে সেখানে। রাকিবের কাঁধে হাত রাখে। বস, একবার এদিকে তাকান। শালা, তুই কে রে? রাকিব ঘুরতেই আরহান জোরে একটা ঘুষি দেয়। রাকিব পড়ে যায় মাটিতে। আরহানের কাছে আসে আরো 2জন ছেলে। আরহান মারতে যায়। পিছন থেকে রাকিব ছুরি মারতে যায় আরহানকে। সিনথিয়া ডাক দেয় আরহানকে। আরহান ঘুরতেই হাতে ছুরিটা লাগলো তার।
আরহানের হাত কেটে রক্ত পড়তে থাকে। আরহান হাত দিয়ে কাটা জায়গা চেপে ধরে। রাকিব অরিত্রীর কাছে যায়, অরিত্রীকে বলে, তোর জন্য তো দেখি সবাই মরতে চায়, তাহলে তুই মর। কি বলেছিলি যেন, তোর লোকেরা আমাকে কুত্তার মতো মারবে? আগে তুই বাঁচতে পারিস কিনা দেখ। রাকিব কথাটা বলে অরিত্রীকে পাহাড় থেকে ধাক্কা দেয়। নিচে গভীর নদী, অরিত্রী সেই নদীতে পড়ে। অরিত্রী জীবনে কখনো পানিতে নেমে গোসল করেনি, সাঁতারও জানে না। সবাই অরিত্রী বলে জোরে চিৎকার করে ওঠে। রাকিবরা হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। কিনারে এসে অরিত্রী বলে ডাকতে থাকে সবাই, কেউ ওরে বাঁচাও, কিন্তু কেউ এগিয়ে আসে না। এমন সময় আরহান দৌড়ে ঝাঁপ দেয় নদীতে। অরিত্রী ডুবে যেতে থাকে। আরহান ঝাঁপ দিয়ে অরিত্রীর কাছে আসে। অরিত্রীর কাছে গিয়ে হাত ধরে পাড়ে টেনে নিয়ে আসতে থাকে। এর মধ্যে অরিত্রী অনেকটা পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়। পাড়ে আসতেই সবাই দৌড়ে নিচে নেমে আসে। আরহান হাঁপাতে থাকে। অরিত্রী কোনো হুঁশ নেই। আরহান সিনথিয়াকে ডাক দেয়, এদিকে আয় তো, ম্যামের পেটে হাত রাখ। এভাবে না, এভাবে। আরহান সিনথিয়ার হাতের উপর হাত দিয়ে অরিত্রীর পেটে জোরে জোরে চাপ দিতে থাকে। কয়েক মিনিট পর অরিত্রী কাঁচতে কাঁচতে সজ্ঞানে ফিরে আসে। সিনথিয়া হাত সরিয়ে নিয়েছে। আরহান অরিত্রীর দিকে তাকিয়ে আছে, কিন্তু হাত সরাতে মনে নেই, যদিও সামান্যভাবেই হাত লেগে আছে। আরে তুই ঠিক আছে দোস্ত? সরি দোস্ত, আমার জন্য তোর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অরিত্রী, ঠিক আছো তুমি? ঠিক আছে ম্যাম। অরিত্রী আরহানের দিকে তাকায়। শীত লাগছে ভীষণ। আরহানের হাত কেটে অনেকটা ফাঁকা হয়ে গেছে। সেসব পরোয়া না করে আরহান নদীতে ঝাঁপ দেয় অরিত্রীকে বাঁচানোর জন্য। অরিত্রী দেখে আরহানের গা ভেজা আর হাতটাও সামান্য পেটের কাছে লেগে আছে। অরিত্রী উঠে দাঁড়ায়, সবাইকে বলে, আমাকে নদী থেকে তুলেছে কে? অরিত্রী, আজকে যদি অরহান ভাই না থাকতো তাহলে যে কি হতো? সেই তো তোকে উদ্ধার করেছে। জানোয়ারগুলো তোকে মেরে ফেলেছিল। অরিত্রী তাকায় আরহানের দিকে। আরহান মাথা নিচু করে নিয়েছে। আরহান জানে কি হতে যাচ্ছে। অরিত্রী আরহানকে বলে, হারামির বাচ্চা, ছোট লোক কোথাকার, তোর এত বড় সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? আমার পেটে হাত দিয়ে আমাকে বাঁচিয়েছিস না? তোর মতো একটা খারাপ দেখতে ছেলের স্পর্শের থেকে আমার মরে যাওয়াটাই অনেক ভালো ছিল। অন্তত তোর থেকে তো শান্তি পেতাম। কথাগুলো বলে আরহানকে একটা চড় দেয় অরিত্রী। সবাই অবাক হয়। অরিত্রী কাঁদতে থাকে। অরিত্রী থামে না, সে আরো বলতে শুরু করে, শালা লোভী, যখনই সুযোগ পেয়েছিস আমাকে স্পর্শ করার চান্স হারাসনি, তাই না? আমাকে ছোঁয়ার এত শখ? আমি তোর কাছে সস্তা? কি চাস বল? তোকে বলেছিলাম আমার কাছে কখনো আসবি না, তুই আমার সাথেই ঘুরঘুর করিস। হারামি কুত্তা লম্পট কোথাকার। তোর স্পর্শ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো। কি শুরু করেছিস বল? তোর সমস্যাটা কি? একটা মানুষ নিজের জীবনের মায়না করে তোকে বাঁচালো, আর তুই কি না? তিথি, চুপ কর তো। অরিত্রীর মাথায় শক লেগেছে, চল বাড়িতে ফিরি। চল চল। সবাই অরিত্রীকে নিয়ে বাড়িতে চলে যায়। আরহান বালুর উপরে চুপচাপ বসে রইল। অনেক মানুষ একসাথে এদের কাণ্ড দেখছিল। সো শেষ। এরপর সবাই চলে যায়। সিনথিয়া আসলো আরহানের কাছে। আরহানের কাঁধে হাত রাখে। সিনথিয়া বলে, তোকে বলেছিলাম যাবি না, দেখলে তো কি করলো? ছোট থেকে এসব সহ্য করে আসছিস, কবে জবাব দিবি? তোর কি অনেক ভালো লাগে অপমান শুনতে? ইচ্ছা করে কানে নিচে ওনারা কষে কয়েকটা চড় মারি। কি ভাবে নিজেকে তিনি? তুই আসলেই শেষটা। এত কিছু হয় তবুও তার পিছু ছাড়িস না। বাড়ি যা, আমি পরে আসবো। মানে কি? রাত হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে হবে, চল আমার সাথে। গাড়ি চলে যাবে, যা বলছি। ওদের ব্যাগ সবকিছুই উপরে আছে, যা জলদি। ওহান, তুই একটা দূর যা, তোর ইচ্ছা মতো থাক, গেলাম আমি, ঢাকবি না আমাকে। সিনথিয়া কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আরহান বাড়ির উপর বসে থাকে। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, সেটা নদীর পানিতে এসে পড়ে। আরহান সেটাই দেখতে ব্যস্ত। মনের ভিতরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আরহানের, যেটা সহ্য করার শক্তি আরহানের আছে, তবে মনটা যে ভেঙে একদমই টুকরো হয়ে গেছে। নিজের বইয়ের থেকে আরহান প্রতিদিন এমন অপমান সহ্য করে আসছে। কি করবে সে? রাজের বাড়িতে পুলিশ এসেছে, ফারুক এসেছে। ফারুক হলো এই থানার পুলিশ। রাজের সাথে তার ভালো খাতির। রাজ এই ফারুকের সাথেই রিয়ার বিয়ে দিচ্ছে। ফারুকের পুরো নাম আসিফ ইসলাম ফারুক। রাজ সবাইকে অনেক বকা দিচ্ছে। ড্রয়িং রুমে বসে আছে রিয়ার বান্ধবীরা।
রাত অনেক হয়েছে, পুলিশরা দেরি করে কেন এসেছে? রিয়া, কি হয়েছিল সেখানে? আগের এমপির ছেলে রাকিব আমাদের প্রথমে অনেক বাজে কথা বলে, তারপর অরিত্রীর সাথে আরো খারাপ আচরণ করে। শুভ্র ভাইয়া আমার বন্ধুরা ওদেরকে বাধা দেয়, পরে ওরা আমাদেরকে মারে। তারপর অরিত্রীর ওড়না কেড়ে নেয়, অনেক বাজেভাবে টাচ করে অরিত্রীর গালে। অরহান গিয়ে তৌহিদকে মারছিল, অরহানকে ছুরি মারে ওরা। তারপর অরিত্রীকে উপর থেকে ফেলে দেয় রাকিব। তারপর আমরা অরিত্রীকে তুলে নিয়ে আসি বাড়িতে। বাবা, এইভাবে বাড়িতে নিয়ে এসে আমার বন্ধুদের অপমান হতে দেখতে পারবো না। শুভ্র ভাইয়া চাইলে তোমার এই ছেলেটাও নিজের দখলে নিতে পারে, তাকে ওরা মেরেছে। এমন হলে আমি বিয়ে করব না, বন্ধুদের সাথে চলে যাব। আচ্ছা, একটু ঠান্ডা হন, আমি ওদের সব কটাকে তুলে নিয়ে এসেছি। ফারুক বের হবে গাড়ি নিয়ে, ঠিক তখনই প্রাক্তন এমপি মাহমুদ সাহেবের গাড়ি রাজের বাড়িতে ঢুকলো। রাজসহ তার সব সিকিউরিটি এগিয়ে যায় সেদিকে। মাহমুদ সাহেব রাজের কাছে আসে, রাজের কাছে মাটিতে বসে বলেন, ভাই, আমার ছেলেকে দয়া করে ফেরত দিন। ওর বন্ধুদের লাশ তাদের বাড়িতে পাঠিয়েছেন। আমার ছেলে কোথায়? ওকে দয়া করে মারবেন না। আমার ছেলের হাত দুটো কেটে পাঠিয়েছেন। কেন করলেন এমন? আমাকে সব কিছু বলতেন, আমি তাকে শাস্তি দিতাম, প্রয়োজনে জেলে পাঠাতাম, তবুও তো সে বেঁচে থাকতো। আমার ছেলের হাত কেটে তাকে এতক্ষণে মেরেও ফেলেছেন। মাহমুদের কথা শুনে ভয়ে সবাই আটকে ওঠে। রাকিবদের সবাইকে মেরে ফেলা হয়েছে। কিভাবে? কে করলো? রাকিবের হাত দ্রুত রাজদের সামনে আনা হয়। রাকিব যে শার্ট পরেছিল সেই শার্টের হাতা সহ দুটো হাত কাপড়ে মুড়িয়ে পাঠানো হয়েছে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয়ে আটকে ওঠে। কে করলো এটা? রাজ বলে, কি বলেন এগুলো? আমি তো কিছুই জানতাম না, বরং আপনার ছেলে আমার মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছে, সেই সব ওরা বাড়িতে আসার পরেই শুনেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? তাহলে কার এত বড় সাহস আমার ছেলেকে মারবে? কে আমার ছেলেকে এভাবে হাত কেটে মারলো? অফিসার, কে করেছে এগুলো? দেখুন মাহমুদ সাহেব, আমরা এইমাত্র খবর পেয়েছি। রিয়ার বন্ধুরা সবাই সেখান থেকে চলে আসে। দেখুন, সবাই এখানে উপস্থিত। তাহলে কাজটা কে করবে? আমি জানি না, তবে চলে যাচ্ছি। কসম, যদি জানতে পারি আমার ছেলের খুন আপনারা করছেন, আমি বিয়ে বাড়িকে শ্মশান বানিয়ে ফেলবো। মাহমুদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। সবাই ভয় পেয়েছে। কি করেছে এটা? একটু পরেই খবর আসে রাকিবের লাশ নদীর পাড়ে পাওয়া গেছে। কিন্তু এটা কে করেছে? কার এত বড় সাহস? কে এত বাজেভাবে ওদের সবাইকে মেরেছে? সবাই ভিতরে চলে আসে। ওরা আসার দিনই এমন হবে কেউ ভাবতে পারেনি। সবাই যে যার রুমে চলে যায়। অরিত্রীর যেন তখনও ঘোর কাটেনি। সে এইসব শুনে অনেক ভয় পেয়েছে। আনান শুয়ে আছে নিজের ঘরে, দরজায় কড়া নাড়ার শব্দ। আনান গিয়ে দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে সিনথিয়া এসেছে। আনানের হাতের কবজিতে ব্যান্ডেজ, আনানের কাপড়গুলো পড়ে আছে নিচে। সিনথিয়া বলে, তুই কখন এসেছিস? তোরা চলে আসার পরই ওখান থেকে অটোতে করে এসেছিলাম। হাত অনেক ব্যথা থাকায় আমি বাইরে যেতে পারিনি, এখানেই শুয়েছিলাম। জানিস কি হয়েছে? আজকে আমাদের সাথে ওই ছেলেগুলো যা করেছে সেটা শাস্তি পেয়েছে। ও, পুলিশ ধরেছে? আরে না, কে বা কারা যেন তাদের সবাইকে মেরে ফেলেছে। রাকিবের হাত কেটে পাঠিয়েছিল, লাশ ওই নদীতেই পাওয়া গেছে। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আচ্ছা, সমস্যা হলে ডাক দিবি, আমি পাশের রুমে আছি। আর তোর কাপড়গুলো নিচে কেন? রক্ত ভেজা লাগছে। আরে হাত কাটা ছিল না, ডাক্তারের কাছে যাওয়ার সময় গাড়ির ঝাঁকিতে রক্ত পড়েছিল অনেক, সেটা কাপড় দিয়ে মুছেছিলাম, ব্যথার জন্য ধুতে পারিনি। আচ্ছা, কালকে আমি ধুয়ে দেব, ঘুমা। সিনথিয়া চলে যায়। আরহান বিছানায় এসে শুয়ে পড়ে। শরীরটা অনেক খারাপ লাগছে। সে ঘুমিয়ে পড়ে। অরিত্রী ঘুমিয়ে পড়েছে। একটা স্বপ্ন দেখে সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে যায়, কিন্তু কে যেন তাকে বাঁচিয়ে নিয়েছে। অরিত্রী রাত দিয়ে ওঠে। প্রচন্ড অস্বস্তি লাগছে তার। সে বিছানা ছেড়ে উঠল। গত দিনের ঘটনা মাথা থেকে যায়নি। আরহানের সাথে কি তার বেয়াদবি করাটা ঠিক হয়েছে কি জানি। অরিত্রী দরজা খুলে বাহিরে আসে। চারপাশে অনেক ঘন কুয়াশা পড়েছে। একটা চাদর নিয়ে সে বাহিরে আসলো। মেইন দরজাতে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। তারা কি ঘুমোয়নি? অরিত্রী বাহিরে আসে ওদেরকে বলে। বাইরে এসে দুই দিক দিয়ে দুটো রাস্তা চলে গেছে। কুয়াশাতে কয়েক হাত অবধি দেখা যাচ্ছে। অরিত্রী হাঁটা ধরল। কিছু দূর এসে খেজুর গাছ দেখতে পায়।
গ্রামের লোক ও মহিলা মিলে রাস্তার পাশ থেকে খেজুর গাছ হতে রসের হাঁড়ি পারছে। অরিত্রী ফোন বের করে এসব কিছু ভিডিও করতে থাকে। অরিত্রী অনেক ভালো লাগে। এইরকম দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। গ্রামটা অনেক সুন্দর। গ্রামের ভোরের সকাল যেন অনেক প্রাণবন্তময়। বাড়িতে অনেক উঠে গেছে। রিয়া সবার আগে অরিত্রীর রুমে আসে। তিথি আর অরিত্রী একসাথে ঘুমায়। তিথি রুমে ঘুমোচ্ছে, কিন্তু অরিত্রী নেই। অরিত্রীকে কল দেয় সে। অরিত্রী জানায়, আমি ফিরছি, বাইরে এসেছিলাম। এই যে মা, আপনার নাম কি? অরতি? অরিত্রী মাথা নাড়ায়। দারোয়ান বলে, আপনার জন্য এটা একটা বাচ্চা ছেলে দিয়ে গেছে। অরিত্রী তাকায় সেদিকে। গতকালকে সেই ওড়নাটা সুন্দর করে ভাঁজ করা, সাথে একটি লাল ফুল আর চিরকুট। অরিত্রী সেগুলো হাতে নিয়ে ভিতরে আসলো। তারপর অরিত্রী বাড়ির ভিতরে আসলো। তার ওড়না সে ফেরত পেয়েছে, সাথে একটি ফুল ও চিরকুট। এটা কে দিয়েছে? শুভ্র আসার পর থেকেই অরিত্রী এমন চিরকুট পাচ্ছে। তবে কি শুভ্র এসব করছে? সে চিরকুট পড়তে শুরু করে। সেখানে লেখা, আমায় নেশা করানো হয়েছে তাহার চোখের মন্ত্রণা দিয়ে। এটা কোন মামুলি মাদকের নেশা নয়। এই নেশার গভীরতা এতই প্রবল যে এক জীবনে তার মুক্তি সম্ভব নয়। খণ্ড খণ্ড সময় আছে কত প্রবলভাবে তোমাকে পাইতে চাই, এমন প্রবলতা কেবল মাহিন শিশুর ক্ষুধায় থাকে। এত বিশদ অস্থিরতা শুধুমাত্র দুঃস্বপ্নের নিঝিরে মরে যেতে দেখলে হয়। তোমার দৃষ্টি সীমার বাইরে আমি একটা উৎকৃষ্ট গোলাপ, কিংবা স্পর্শ সীমার ভেতরে কুণ্ঠ রোগগ্রস্ত একটা বিশ্রী কুকুর। কে চিরকুট দিয়েছে? এত জটিল শব্দ দিয়ে কে লিখতে পারে? কে আমাকে এভাবে ভালোবাসে? তবে কি সে আমাকে ভালোবাসে? সেই কি ওনা ফিরিয়ে এনেছে? সে কি রাকিবকে মেরেছে? কিন্তু সে কে? শুভ্রকালকে কোথায় ছিল? তাকে তো খুঁজে পাইনি, নাকি আমিই দেখিনি? অরিত্রী একা একা বিড়বিড় করে, কথাগুলো ভাবছে। হঠাৎ ওর বান্ধবীরা আসে সেখানে। অরিত্রীকে দেখে রিয়া বলে, কোথায় গেছিলি তুই? কালকে এত বড় ঘটনা ঘটলো, তুই একা কেন বের হয়েছিলি? তোদের গ্রামে শীতের সকাল দেখলাম, মন চড়িয়ে গেল। আমাদের ডাকতি, তোদের উঠতে উঠতে কুয়াশা চলে যেত। হাতে তোর কালকের ওড়না কোথায় পেলি? রাকিবের হাতে ছিল। এটা আমি ওর থেকে কেড়ে নিয়েছিলাম যখন আমাকে সে ধাক্কা দেয়। চল ভেতরে। অরিত্রীর কথায় সবাই ভিতরে আসে। সকালের খাবার শেষ করলো একসাথে। সকাল পেরিয়ে দুপুর হয়। অরিত্রী সারাদিন চিরকুটের মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু পারেনি। আন্দাজে সে কাকে ধরবে? শুভ্র ছাড়া সন্দেহ করার মতো তো সে কাউকেই দেখছে না। বাবা, মেহরাব সাহেব তার নতুন প্রজেক্টের কাজ শুরু করেছে। আমি খবর পেয়েছি শুভ্রের ম্যানেজার তাকে টাকা দিয়েছে পুরোটা। সাবরির কথা শুনে হাসতে থাকে আকাশ। কারণ যে প্রজেক্ট মেহরাব হাতে নিয়েছে তা কমপ্লিট করতে 200 কোটি টাকা লাগবে, যেটা 70% ইনভেস্টর এসকে গ্রুপ হতে চলেছে। মেহরাবের কাছে 200 কোটি টাকা একসাথে দেখার মতো পরিস্থিতি নেই, কারণ ব্যাংক লোন আছে আরও 100 কোটি। সবকিছু মিলিয়ে যদি মেহরাবের প্রজেক্টটাকে নষ্ট করা যায়, তাহলে মেহরাব প্রায় 400 কোটি টাকা লস করবে। তখন সে না পারবে লস ঠিক করতে, আর না পারবে কোম্পানি বাঁচাতে। তখন তার সবকিছু নিলামে উঠবে। আর আকাশ ঠিক সেই সুযোগটা কাজে লাগাবে তখনই। সে ব্যাংকে বলে রেখেছে সামনে তার অনেক টাকা লাগবে। নিজের যা আছে সবকিছু মিলিয়ে ব্যাংকে নিলামের সময় আকাশ মেহরাব সবকিছু নিজের করে নেবে। কেবল যথাসময়ে পারফেক্ট বলটা করতে হবে। আকাশ বলে, মেহরাবের কোম্পানি কেন এত পপুলার জানিস? ওরা শ্রমিকদের সবকিছু দেখভাল করে, আর শ্রমিকরা পুরো দমে কাজ করে থাকে। 1 মাসের প্রজেক্ট তারা 15 দিনই করে দিতে পারে, এটা তাদের অ্যাবিলিটি। তবে যেহেতু এই প্রজেক্ট অনেক টাকার ডিল হয়েছে, তাহলে আরও কম সময়ে প্রজেক্ট কমপ্লিট করে ওরা নতুন কিছু লঞ্চ করবে। যখন পুরো প্রজেক্ট কমপ্লিট, আমাদের লোক তখন 2 দল ভাগ হয়ে কাজ করবে। এক দল তার এই নতুন প্রজেক্টের ডেমোকে নষ্ট করবে, আরেক দল পুরো প্রজেক্টটাকে আগুনতে পুড়ে ফেলবে। ব্যাস, মেহরাব সাহেব কোর্ট থেকে শোতে চলে আসবে মাত্র 1 রাতের ভিতরে। আরও একটা টিম বানিয়ে ফেল, তবে সেই টিম যেন বাইরের দেশের না হয়। যারা মেহরাবের প্রজেক্ট নষ্ট করবে ওদেরকে 1 রাতের ভিতরে মেরে ফেলবে। তারপর বাকিরা এখান থেকে হাওয়া। কোনো প্রকার প্রমাণ চিহ্ন না থাকে আমি কাজটা করেছি। আমি এখন মেহরাবের সাথে মিট করব, মিডিয়া আসবে, সবার সামনে আমি মেহরাবের সাথে ভালো ব্যবহার করব, কারণ সবাই জানে মেহরাবের ড্রাইভার একমাত্র আমি।
বাবা, তোমার মাথাতে এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে? এভাবে যদি প্ল্যান করো তাহলে তুমি বিজনেস ম্যাগনেট হয়ে যাবে। আসলে হঠাৎ আকাশের ফোনে কল আসে। তার ম্যানেজার কল করে জানায়, স্যার, আমরা যে কম দামে প্রোডাক্ট সেল করছি সেখান থেকে আমাদের লস হচ্ছে 10 কোটি টাকা। কারণ প্রতিটা পণ্য থেকে আমরা যেভাবে লাভ করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। দাম কমানোর কারণে মার্কেটের ভ্যালু কমছে। ফুটপাত জাতীয় জায়গাতেই আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ভ্যালু কমে অনেক শতাংশ। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। খবরটা তার কাছে অনেক সুখের বিষয়, কিন্তু পরক্ষণেই সে এটা নিয়ে মাইন্ড গেম সাজায়। তারপর দুপুরের খাবার খেয়ে সবাই একসাথে একটি জায়গায় আসলো। জায়গাটা বেশ সুন্দর, একটা ছোট নদী, তবে নদীর পানিটা অন্যরকম ভাবে নীল। নিচের পাথরগুলো কারণেই নীল মনে হয়। নদীর পাড়টা আরো সুন্দর। সেখানে আছে অনেকগুলো গাছের সারি। ফিরে ফিরে বাতাস বইছে। নদীর অনেকটা নিচ অব্দি খালি পায়ে সবাই হেঁটে এসেছে। তিথি হাঁটছিল। হঠাৎ সে পড়ে যেতে থাকে পিছলে। ঠিক তখনই কে যেন তার হাত টেনে ধরে। তাকিয়ে দেখে মিহান। তিথির বডিগার্ড হিসেবে মিহান যে প্রথম এবার এসেছে তিথির সাথে এমন না। যতবার ভার্সিটি থেকে বন্ধুরা ট্রিপে গেছে ততবারই মিহান তিথির সাথে গিয়েছে। তিথির মা মিহানকে ছাড়া কোথাও তিথিকে যেতে দেয় না। হাত চলো, সবাই দেখছে। এখনো তুমি কিনারে আছো, হাত ছাড়লে পড়ে যাবে, সরে এসো। মিহান জোরে টান দেয় তিথিকে। তিথি মিহানের বুকে এসে পড়ে। মিহান এক হাত দিয়ে তিথিকে জড়িয়ে ধরে। তিথি রাগ হয়, তবে কিছু বলে না। দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে। রিয়ার কাছে আসে। ওদিকে আরেক পারে যে ঈশিতা গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করে। নদীর পাড়ে ফল গাছও আছে। একটা লাল রঙের পেয়ারা গাছ আছে। পেয়ারাটার ভিতরটা লাল। 40 বছর হলো গাছটার বয়স। অনেক মোটা। ঢিল ছুঁড়ে ছুঁড়ে পেয়ারা পাতে থাকে ঈশিতা। সাথে ইরফানও আছে। ইরফান একটা ঢিল ছোড়ে। সেই ঢিলে একটা পেয়ারা পড়ে। সেই পেয়ারা ইরফান পানি থেকে তুলে নিয়ে আসে। আমাকে দে। দিচ্ছি দাঁড়া। ইরফান ঈশিতার সামনে হাঁটু ভাঁজ করে বসলো। তারপর পেয়ারাটা বাড়ি দিয়ে বলে, তোকে অনেকটা ভালোবাসি। যে ভালোবাসা আসে অনেকটা আবেগ, অনেকটা আগ্রহ। তোকে কাছে পাওয়ার বিশাল ইচ্ছা। তুই কি আমার হবি রে? দূর থেকে সবাই দেখছে। ওরা দুজন যে প্রেম করছে এইটা আর বলতে বাদ নেই। ঈশিতা রাজি হয়ে যায়। ইরফান ঈশিতাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শুনতে পায় ওর বন্ধু আর বান্ধবীরা চিৎকার করে বলছে। ওরা লজ্জা পায়। ঈশিতা ইরফানকে ছেড়ে দিয়ে ওর বান্ধবীদের কাছে আসে। অপরদিকে তন্ময় আর তৌসী পাড়ের উপরে একটি ঝাউবন ঘুরে ঘুরে দেখছে। তৌসী জামাতে অনেকগুলো খাগড়া গাছের ফল আটকে যায়। সে এটা দেখে চিৎকার শুরু করে। তন্ময় এগিয়ে আসে ওর দিকে। তার চাদর আর জামাতে এতগুলো ফল আটকে থাকাতে তন্ময় হো হো করে হেসে ওঠে। দাঁত কেলিয়ে হাসলি কেন বাদর? তোকে তো দেখতে পুরাই বনের রানী লাগছে। যা সর হারামি। আচ্ছা, আমি হেল্প করছি, দাঁড়া। তন্ময় তৌসীর কাছে আসে। তৌসী জামা থেকে এক এক করে ফলগুলো ছাড়িয়ে দিতে থাকে। ছাড়ানো শেষ, তৌসী তাকে বলে, যা ভাগ এখান থেকে। ঠিক তখনই তন্ময় তৌসীর মাথার চুলে সবগুলো খাগড়া ফল লাগিয়ে দৌড়ে চলে আসে। আর তৌসী চিৎকার করতে করতে তন্ময়কে ধরতে শুরু করে। সবাই বেশ ওদের কাণ্ড দেখে মজা পাচ্ছে, কিন্তু সবসাথে মজাতে আছে অরিত্রী আর শুভ। শুভ নৌকা চালাচ্ছে আর অরিত্রী নৌকাতে বসে আছে। শুভ্র মাঝে মাঝে একটু পানির ছিটা অরিত্রীর দিকে ছুঁড়ে দেয়। অরিত্রীও কম যায় না, সেও শুভ্রের দিকে পানি ছুটতে থাকে। দুজনে বেশ ভালোই আছে। মিস অরিত্রী, তুমি কিন্তু ভয়ঙ্কর সুন্দর, তা কি জানো? কি হবে এত সৌন্দর্যতা দিয়ে যদি না কেউ আমাকে ভালোবাসে? কি বলো? যদি আমি বলি তোমাকে পেতে চাই, যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি করবে? শুভ্রের কথা শুনে অরিত্রী চুপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। তবে সেও যে শুভ্রকে পছন্দ করে এটা অরিত্রী নিজেও জানে। শুভ্র যেহেতু এগিয়ে এসেছে, সে আর না করবে কেন? তবুও অরিত্রী হ্যাঁ বলে না, আবার না বলে না। শুভ্র বুঝে যায় একটু টোকা দিতে থাকলে অরিত্রী তাকে ভালোবাসবে। শুভ্র খুশি হয়। দুজনে নৌকাতে করে ওদের
কাছে আসতে থাকে। সবাই সেটা ভিডিও করতে থাকে। ওদিকে সবার জন্য রোস্ট বানাতে থাকে আরহান আর সিনথিয়া। আজকে এখানে ওরা সন্ধ্যা অবধি থাকবে, এজন্য আরহান সবার জন্য রোস্ট বানাচ্ছে। ছুরি দিয়ে মাংস কাটতে গিয়ে সিনথিয়ার আঙ্গুল কেটে যায়। আরহান দ্রুত সিনথিয়ার কাছে যায়। সিনথিয়ার আঙ্গুলটা মুখের ভিতর পুড়ে নেয় কিছু সময়। সিনথিয়া আরহানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ছেলেটা দেখতে শ্যামবর্ণের হলেও মনটা অনেক ভালো। ওদের ভিতরে কখনো ঝগড়া হয়নি। আরহান দুর্বাঘাস বেটে সিনথিয়ার হাতে লাগিয়ে দেয়। সিনথিয়া চুপচাপ আরহানের কেয়ারিং দেখতে থাকে। আরহান সেখানটা বেঁধে দিয়ে বলে, তোর কিছু করতে হবে না, আমি করছি, যা। সিনথিয়া কিছু বলল না। এভাবে বিকেল পেরিয়ে সন্ধ্যা, তারপর রাতের শুরু। সবাই বসে আছে। হঠাৎ রিয়াকে কেউ পিছন থেকে চোখ চেপে ধরে। রিয়া কে কে বলে ডেকে উঠল। তখনই পিছন থেকে ফারুক সামনে আসে। রিয়া ফারুককে দেখে লজ্জা পায়। ফারুকও সবার সাথে আড্ডাতে জয়েন হয়। মিডিয়াতে খবর চলে গেছে যে আকাশের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 20% কমে গেছে, আর এমপেসান কোম্পানি আগের অবস্থানেই আছে। আকাশের উপর সবাই বিরক্ত, এমনকি তার ছেলেও। কিন্তু আকাশ জানে তার কখন কি করতে হবে। ঘটনাটা মিডিয়াতে যাওয়াই জরুরি ছিল। আকাশ এটাই চেয়েছিল, কারণ মেহরাবের সাথে তার মিটের একটা যথাযথ কারণ থাকতে হবে। আকাশ রিল্যাক্সে বসে নিউজ দেখছে। মেহরাবও নিউজগুলো দেখছে। মেহরাব তার ম্যানেজারকে ফোন করে বলে, এবার আমার কোম্পানির প্রোডাক্টের মূল্য অতি স্বল্প পরিমাণে কমিয়ে দাও। যেটা আগে 1000 টাকা ফিক্সড প্রাইস হতো, সেটা এখন 950 টাকা করে দাও। কারণ আগে লাভ করতাম অনেকটা, এখন লাভ করবো একটু অল্প। মার্কেট ধরে রাখতে হবে, কারণ আকাশ যদি আবার তার প্রোডাক্ট লঞ্চ করে, তবে আমাদের প্রোডাক্টের মূল্য অনুসারে তখন তার প্রোডাক্টের দাম হয় কমতে হবে, নয়তো বাড়াতে হবে। কমালে সে আবার লস খাবে। আবার যদি বাড়ায়, তখন আমাদের পণ্যের কোয়ালিটি ফুলের কাছে তার প্রোডাক্ট মার্কেটে পৌঁছতে শুরু করবে। ওর মতো বোকা নাকি যে 1 লাখের দাম কমিয়ে দেবো? মেহরাব সাহেব বেশ বুদ্ধিমান। সে কখন কি করতে চায় সেটা সে নিজেই ভালো করে জানে। আকাশ আর মেহরাব মুখে রাইভেলারি না থাকলেও কাজের ভিতরে বড় প্রমাণ রেখেছে, যেটা আর কোম্পানিগুলো এদের দুজনের জন্যই পেরে ওঠে না। কোনো কোম্পানি যদি উপরে উঠতে থাকে, তখনই মেহরাব সেই কোম্পানিকে টাকা ইনভেস্ট করে শেয়ার হোল্ডার হয়ে যায়। শুভ্র অরিত্রীকে খাইয়ে দেয়, অরিত্রীও শুভ্রকে খাইয়ে দেয়। ওরা দুজন একে অপরের কাছে বেশ খুশি। আর সেগুলো দেখতে থাকে। মনটা খারাপ হয় তার। নিজের যোগ্যতার বিচারে সে খুবই দুর্বল। সে চাইলেও তার ভালোবাসাকে প্রকাশ করতে পারে না। আরহান দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বউকে সে এভাবে অন্যের হতে দেখছে, অথচ তার কিছু যে করার নেই। কারো কাছে সে অরিত্রীর হাজবেন্ড এটা পরিচয় দিতে সে কখনো পারবে না। মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আরহান। সবাই অনেকটা সময় মজা করে একসাথে সেখান থেকে চলে আসে। মাহবুব সাহেব তার ছেলের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করে। সে নদীর পাড়ে এসেছে, সাথে তার লোকজন। রাকিবের লাশ যেখানে পাওয়া গেছে সেখানে এসে অনেকের কাছে জিজ্ঞাসা করে। হঠাৎ একটা ছেলে মাহমুদকে বলে, হ্যাঁ স্যার, আমি দেখেছি আপনার ছেলেকে একজন টেনে আনছিল। নাম কি তোর? বিজন সরকার। কি কি দেখছিস? দেখেছি একটা ছেলে বালুর উপরে বসেছিল, হাতে ছুরি, চেহারা দেখা যায়নি, মুখে কাপড় বা রুমাল বাঁধা ছিল। পাশে থাকা ছেলেটার 2 হাত কেটে দেয়, তারপর ইংরেজিতে কিছু একটা বলে। আমি বুঝতে পারিনি, দূরে ছিলাম। স্যার, আপনার ছেলেকে এভাবে মারার সাহস কে দেখাবে? আমি জানি না। আর কি দেখলে? দেখেছি ওই ছেলেটা ছুরি দিয়ে আপনার ছেলের গলায় ঢুকিয়ে দেয়। তারপর সেখান থেকে রক্ত ওই ছেলের গায়ে যে লাগে, তারপর ভয়ে আমি পালিয়ে যাই স্যার। মাহমুদ বুঝতে পারে না তার ছেলেকে মারার মতো সাহস কে দেখাবে। রাজের কাছেও তো এমন লোক নেই, তাহলে কে করেছে আর কেনই বা মেরেছে? রাত হয়, সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু আরহানের ভালো লাগে না। আরহান ছাদে আসে, পায়চারি করছে সে। হঠাৎ কি যেন ছাদে আসে, তাকিয়ে দেখে অরিত্রী এসেছে। অরিত্রী আরহানকে দেখে বলে, কি ব্যাপার, তুই এত রাতে ছাদে কেন? এমনি এসেছি ম্যাম, আপনি ঘুমাননি যে? শরীর খারাপ? এত ভাবতে হবে না তোকে, এটা আমাদের বাড়ি না, তাই আমার থেকে দূরে থাকবে।
দূরত থাকি ম্যাম। একটা কথা বলবো ম্যাম? হ্যাঁ। শুভকে পছন্দ করেন? তুই জেনে কি করবি? না মানে আমাদের তো বিয়ে হয়েছিল, তাই এতটুকু তো জানতে পারি। চুপ কর, কেউ শুনলে হাসবে, মজা নিবে। ম্যাম আজকে আপনার বিয়ের কথা কেউ জানবে বলে ভয় পাচ্ছেন, লজ্জিত হবেন, অপমানিত হওয়ার ভয়ে কাউকে কিছু বলেন না। নিজের বরকে ড্রাইভারের পরিচয় বানিয়ে সবার সামনে নিয়ে আসলেন। এসব কেন করছেন জানেন? কারণ আমি আপনার যোগ্য না। আমি কাজের ছেলে, আমার মা কাজের মহিলা আপনাদের বাড়িতে। আমি দেখতে খারাপ, আমি দেখতে কালো, আমার টাকা নেই বলে কারো সামনে পরিচয় দিতে পারেন না। লোকে হাসবে বলে, অপমানিত হবেন বলে নিজেকে আমার থেকে সব সময় দূরে রাখতে চান। আপনার বিয়ে হয়েছে সেটা অজানা রাখতে চান। হ্যাঁ, কারণ তোকে আমি কখনো মেনে নিতে পারবো না, আর তুই কখনো যোগ্য হয়ে উঠতে পারবি না। হা হা হা। ম্যাম শুভ নামের ছেলেটার টাকা আছে, চেহারা আছে, বান্ধবীকে গর্ব করে বলতে পারবেন সে আমার ভালোবাসা। সবাই তখন বলবে, হ্যাঁ দোস্ত তোর চয়েস আছে তো। সেই দেখতেম এতটুকু বাহবার জন্য নিজের বরকে চিনেনি না, সব সময় অপমান করে গেছেন। কি বলতে চাচ্ছিস? তোর কথাগুলো কিন্তু কন্ট্রাক্টের বাইরে যাচ্ছে। কিছু না ম্যাম। অরিত্রী সেখান থেকে চলে আসতে থাকে। আরান তখন অরিত্রীকে বলে, ম্যাম আমি আপনাকে ভালোবাসি, ছোট থেকেই ভালোবাসি। যখন আপনি ক্লাস 3-তে পড়তেন তখন থেকেই আপনার পাশে আমি ছায়ার মতো ছিলাম। আপনার বিপদে আমি সবসময় এগিয়ে গেছি, আপনার কোনো ক্ষতি হতে দিই নাই। আমি ভাগ্যকে মেনে নিয়েছিলাম যে আপনার অন্য জায়গাতে বিয়ে হচ্ছে, কিন্তু জানতাম না আপনার আমার সাথেই বিয়ে হবে। কিন্তু ভাগ্যে আপনি ছিলেন, বিয়ে হলো আপনার সাথে। খুশি হয়েছিলাম বটে, কিন্তু অরিত্রী ঘুরে তাকায় আরানের দিকে। আরানের কাছে আসে সে। তারপর বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।